Hey there, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এটা হচ্ছে কি নিউটন এন্ড মেকানিক্সের একটা ক্লাস। এন্ড আমরা প্রতিবার যে কাজটা করি সেটা হচ্ছে কি আমরা কিন্তু আমাদের যখন কনসেপ্ট ক্লাসগুলো করছি and আমরা যখন অ্যাডমিশন লেভেলের ক্লাসগুলো করে আসছি তখন কিন্তু অলরেডি আমরা অনেক প্রকারের কোয়েশ্চেন আমরা এখান থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলে তুলে নিয়ে সলভ করছি। সো এইবার যদি আমরা ওই টাইপের কোনো কোয়েশ্চেনের রিপিট পাই ওগুলো কিন্তু আমরা স্কিপ করে যাবো, কারণ একই ম্যাথ আমরা দুইবার দেখায় লাভ নাই। এর থেকে বরঞ্চ আপনি একই ম্যাথ আরও 10 বার প্র্যাকটিস করাটা বেটার। সো এখানে শুধু শুধু দেখায় লাভ নাই। সো যেই ম্যাথগুলো আমরা অলরেডি সলভ করে আসছে সেগুলো কিন্তু আমরা সলভ করবো না। যেমন এই যে প্রথম যে ম্যাথটা আসছে, এই যে একটা মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের ঘূর্ণন জড়তা বের করতে হবে অ্যান্ড বলছে পাতলা রড হিসেবে বিবেচনা করতে। আপনারা দেখবেন এই জিনিসটা কিন্তু আমরা জড়তার ভ্রামক যে চ্যাপ্টারটা আছে ওইখানে কিন্তু পড়ার সময় এটাকে খুব ইন ডিটেলস পড়ে আসছে। সো এই জিনিসটা আমরা আর করতেছি না, এই জিনিসটা কিন্তু আমাদের ডান। সো এটা কিন্তু বইয়ের 19 বিষয়ের একটা কোশ্চেন ছিল যেটা আমরা অলরেডি সলভ করে আসছি। চলেন দেখি নেক্সট আমাদের কি আছে। 150 গ্রাম ভরের আমাদের এম দেওয়া আছে। আমি কিন্তু বলছি যে আমরা যখনই কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার যে কোনো কিছু ম্যাথ সলভ করবো আমরা ট্রাই করবো যা যা দেওয়া আছে সেগুলো তুলতে তুলতে যাওয়া। এটা যদি আমরা তুলে তুলে যাই তাহলে যে জিনিসটা হবে আমাদের সময় কিন্তু অনেক বাঁচবে, ঠিক আছে। তো যেমন এখানে আমাদের দেওয়া আছে এম ইকস টু 150 গ্রাম। তো আমরা ডিরেক্টলি এটাকে এসআইতে নিয়ে যাবো। 150 গ্রাম মানে 10⁻³ কেজি, তাই তো? এটা হচ্ছে 150 গ্রাম দেওয়া আছে ভর। তারপরে বলা আছে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটা ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। মানে একটা বল যাচ্ছিল, ওটাকে একটা ব্যাট দিয়ে আঘাত করলে সেটার বেগ চেঞ্জ হয়ে 12 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ডে চলে যায়। সো এটার আদি বেগ ছিল হচ্ছে 12, ঠিক আছে। ইউ হচ্ছে কি আমাদের 12 মিটার পার সেকেন্ড আর ভি হইতেছে কি 20 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বলছে যে আঘাতের সময়কাল হচ্ছে 0.01 সেকেন্ড। তো আমাদের টি হইতেছে কি 0.01 সেকেন্ড। আমাদেরকে বলছে ব্যাটের গড় বল নির্ণয় করো। তো আপনি এখানে ঘটনা দেখেই বুঝতে পারতেছেন যে গড় বলটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের ঘাত বলকে নির্দেশ করতেছে। তার মানে আমরা ঘাত বল এফ বের করবো। আমরা জানি যে এফ টি ইকুয়ালস টু হইতেছে আমাদের এম ইন্টু ভি মাইনাস ইউ, যেখানে এফ এর ভ্যালু কত, এফ বের করবো আমরা জাস্ট সিম্পল এম ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এই জিনিসটা যখন আমরা কনসেপ্ট ডেভেলপ করছিলাম আমার আই গেস মনে আছে, আপনাদেরও আই গেস মনে আছে যে আমরা খুব বড় একটা ম্যাথ করছিলাম যে একটা নৌকা থেকে একটা লোক হুট করে লাফ দিয়ে দেয়, লোকের নৌকাটার ভিতরে একটা বল ছিল আর আরও একটা লোক ছিল, তারপরে সে বলটাকে একটা কিক করে। তো এখানে আমরা বলটার ঘাত বল বের করতেছিলাম, মনে আছে আই গেস। তো ওইটা যখন আমি ডেভেলপ করছিলাম তখনই আমি এই থিওরিটা খুব ভালো মতো শিখাইছিলাম। বাট আমি এখানে আরেকবার বলবো, সেটা হচ্ছে আমরা যখন বলের ঘাত নিয়ে চিন্তা করি তখন জিনিসটা এরকম করা হয় যে মনে করেন এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে এম, বস্তুটার আদি বেগ ছিল ইউ, এটা মনে করেন এই দিকে এই ইউ বেগে চলতেছিল। তো হুট করে এই বস্তুটার উপরে একটা ফোর্স এফ টি সময় ধরে কার্যকর থাকার কারণে বস্তুটা ওই একই দিকে ভি বেগে চলতে শুরু করে। তার মানে তার বেগটা ইউ থেকে চেঞ্জ হয়ে ভি হয়ে যায়, তার ভর একই থাকে। এটাকে বলা হয় বলের ঘাত বা ঘাত বলের যে কনসেপ্ট, ঠিক আছে। এন্ড এখান থেকে আমরা জানি যে মোমেন্টামের কনসেপ্টগুলো আসে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন থিওরিটিক্যালি ধরছিলাম সেখানে ইউ এর দিক আর ভি এর দিক কিন্তু একই দিকে নিছিলাম। এটা কিন্তু আগে আপনাদের বারবার আমি বলছি, জিনিসটা আপনাদের মনে আছে। তো একটা জিনিস খেয়াল করবেন যে 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইল, কিন্তু যখন আপনি জিনিসটাকে ব্যাট দ্বারা আঘাত করছেন সেটা কিন্তু এত বেগে ফিরে আসছে। তার মানে ইউ এর দিক আর ভি এর দিক কিন্তু এখানে আমাদের একই না। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু ঝামেলা আছে। তার মানে আপনি যদি এখানে ভি এর ভ্যালু ডিরেক্টলি 20 বসান, ইউ এর ভ্যালু যদি আপনি ডিরেক্টলি 12 বসাই দেন তাহলে ঝামেলা আছে। তার মানে কি করতে হবে আমাদেরকে, যেহেতু থিওরি অনুযায়ী আমরা ইউ আর ভি এর দিক একই নিয়েছিলাম, তার মানে অবশ্যই আমাদের এখানেও ইউ এবং ভি এর দিক কিন্তু একই করতে হবে। দেখেন আমি ধরে নিচ্ছি যে আমি সবগুলোকে ভি এর দিকে চিন্তা করব, আপনি কিন্তু চাইলে ইউ এর দিকেও চিন্তা করতে পারেন। যারা এই কথাগুলো বুঝতেছেন না তারা প্লিজ কনসেপ্ট ক্লাসটা একবার দেখে আসেন, ওখানে আমরা খুব ডিটেলসভাবে দুইভাবে করে দেখাইছি। বাট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে আমি অবশ্যই আপনাকে দুইবার দেখাবো না, মানে দুইভাবে দেখাবো না। এগুলো আমরা কনসেপ্ট ক্লাসে একই ম্যাথ 4-5 বার করে সলভ করছি। তো এখানে আমরা যে কাজটা করবো যে হয় আমরা ইউকে ভি এর দিকে নিয়ে নিব অথবা ভি কে ইউ এর দিকে নিয়ে নেবো, মানে মধ্যে কথা হচ্ছে দুইটা বেগকে আমরা একই দিকে চিন্তা করবো। একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এখানে এইটুকু চিন্তা করতে পারি যে ভি এর দিক যেদিকে আছে সেই দিকটাকে আমরা ধরে নিচ্ছে যে ওই দিকে এই ঘটনাটা আমরা চিন্তা করবো, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের ইউকেও ভি এর দিকে নিতে হবে। তো ইউ ছিল ভি এর উল্টা দিকে 12 মিটার পার সেকেন্ড, তাহলে এইটাকে যদি এখন আমি ভি এর দিকে নিতে চাই তাহলে কি হবে, ইউ এর সাথে কজ 180 ডিগ্রি আসবে অথবা এটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে। খুবই সিম্পল, যেমন 10 মিটার সামনে যাওয়া যায় কথা, -10 মিটার পিছনে আসে কিন্তু একই কথা। তো আমরা ইউকে ভি এর দিকে নেওয়ার জন্য কি করব, শুধুমাত্র -12 মিটার পার সেকেন্ড দিয়ে দিব। এটা আপনি চাইলে কিন্তু ভি এর ক্ষেত্রেও উল্টা করতে পারতেন। তার মানে আপনাদের কাজ হচ্ছে গিয়ে ইউ আর ভি এর দিক যেন একই দিকে হয়। এখন যদি আপনি চিন্তা করেন 20 মিটার পার সেকেন্ডের দিক যদি এই দিকে হয়, -12 মিটার পার সেকেন্ডের দিকও কিন্তু ওই একই দিকে। সো আমরা যে কাজটা করছি একই দিকে নেব। এখন আমরা চাইলে জিনিসটাকে ইউ এর দিকেও নিতে পারতাম, আমার ইচ্ছা হয়েছে আমি ভি এর দিকে নেব, আমি নিছি। ক্লিয়ার? সেখানে আমি যেটা করব, এবার এম এর জায়গায় এম এর ভ্যালু কত, 150 × 10⁻³ 150 × 10⁻³ বসাই দিলাম।
ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 20 বসাই দিলাম, মাইনাস দিলাম, এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, সেই মাইনাস দিলাম। এবার হচ্ছে ইউর ভ্যালু বসাবো। এখন ইউর ভ্যালু কিন্তু শুধুমাত্র 12 না, ইউর ভ্যালু কিন্তু -12, তাহলে এখানে কি বসবে, পুরো -12টা বসবে। অ্যান্ড এই জিনিসটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। ডিভাইড বাই হচ্ছে টি, টি এর ভ্যালু হচ্ছে 0.01 সেকেন্ড, তাহলে আমরা কি পেলাম 150 × 10⁻³ ইন্টু 20 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +12 ডিভাইডেড বাই 0.01। এটার অ্যান্সার কিসে আসবে, নিউটনে আসবে। শেষ, কারণ আমরা সব কিছু সাথে করছি, সো আমাদের অ্যান্সার অবশ্যই নিউটনে আসবে। সো এই ম্যাথটা এখানে তোলার যেটা মেইন রিজন, সেটা হচ্ছে প্রথমত এটা বুয়েট 19-20 সেশনের একটা ম্যাথ, সো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা ডিরেকশন দুটো কিন্তু একই দিকে চিন্তা করছি, ঠিক আছে। তো আপনারা যদি বলেন যে আমরা যদি সবগুলোকে ইউ এর দিকে চিন্তা করতাম, তাহলে কি হইতো, ইউ এর দিকে চিন্তা করলে আমাদের ভি এর ভ্যালু আসতো -20 মিটার/সেকেন্ড, মানে ভি কে আমরা ইউ এর দিকে নিলাম, আর ইউর ভ্যালু আসতো শুধুমাত্র 12 মিটার/সেকেন্ড। সো আলটিমেটলি আমরা দেখতাম যে আমাদের ফোর্সটা কিন্তু নেগেটিভ আসতো। সো পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা জানি যে একটা ভেক্টরের ভ্যালু সবসময় পজিটিভ হয়। আর যেহেতু বল একটা ভেক্টর, সে ভেক্টরের ক্ষেত্রে যদি একটা সাইন নেগেটিভ আসে, তার মানে কি আমরা যেদিকে বলটা চিন্তা করতেছি, বলের দিক হবে যেইভাবে চিন্তা করছি তার এক্স্যাক্টলি উল্টার দিকে। সেখানে আমাদের ভ্যালু চাইছে বলের, সেখানে আমরা প্লাস মাইনাস নিয়ে বদার না, আমরা লিখতে পারবো যে বলের ভ্যালু এত। ভ্যালু কিন্তু ভেক্টরের সবসময় পজিটিভ হয়, কারণ এখানে মডুলাস থাকে বা পরম মান থাকে। সো এইগুলো হচ্ছে কি এই ম্যাথটা। আমরা নেক্সট ম্যাথে মুভ করতে পারি। 4000 কেজি ভরের, আমি আরেকটা কালারের পেন নিব অবভিয়াসলি, 4000 কেজি ভরের একটা লিফট 240 কেজি ভরের একটা বাক্স বহন করতেছে। তাহলে আমাদের টোটাল ভর কত, এইটুকু আগে লিখে ফেলি। একটা লিফট আছে, সাথে একটা বক্স আছে, তাহলে টোটাল ভর কত, এম টোটাল কত, 4000 এর সাথে যোগ করবো 240 কেজি, তাহলে 4240 কেজি হচ্ছে আমাদের টোটাল ভর, যোগ করে ফেলছে, ঠিক আছে, কাজ শেষ। এবার বলছে যখন লিফটের সাপোর্টিং কেবলের উপর ঊর্ধ্বমুখী টান হয় এত নিউটন, এটা একটা বলের ভ্যালু দেওয়া আছে, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত। তা আমরা কিন্তু লিফটম্যান থিওরি পড়ে আসছি, তাই না, খুব ভালো মতো সিউডো ফোর্স দিয়ে। তো এখানে জাস্ট আমরা একটু চিন্তা ভাবনা করি একটা লিফটের ক্ষেত্রে কি হয়। তো ধরেন লিফটের ভিতরে একটা বোঝা আছে, ঠিক আছে, টোটাল জিনিসটার ভর কত, এই যে এম, টোটাল জিনিসটার ভর এত, ঠিক আছে। তো যে জিনিসটা হবে, লিফটের স্বভাবতই নিচের দিকে কি কাজ করে, এটার ওজন এমজি কাজ করে, তাই তো। এবং আমাদের যে বলা আছে সুতার টান, এই যে ঊর্ধ্বমুখী টান, সেটা কি কাজ করে, উপরের দিকে ক্যাপিটাল টি কাজ করে। এই টোটাল জিনিসটা মিলে কি হবে, লিফট একটা ত্বরণ পায়। এখন ত্বরণটা কোন দিকে, উপরে নাকি নিচে, আমরা জানি যে এই ত্বরণের উপর অনেক কিছু নির্ভর করবে। দেখেন বলাই আছে ঊর্ধ্বমুখী ত্বরণ, তার মানে আমাদের যে নিট ত্বরণ, লিফট যেটার কারণে মুভ করে, সেটা কিন্তু নিট ত্বরণ, কারণ নিট ত্বরণ সরণ ঘটায়, তাই না। আমরা জানি যে ত্বরণের দিক মানে নিট ত্বরণের দিক এবং সরণের দিক একই হয়। সো আমাদের ঊর্ধ্বমুখী ত্বরণ বলেছে, তার মানে আমাদের নিট ত্বরণ কিন্তু অবশ্যই উপরের দিকে যাবে, এ নিট, ক্লিয়ার। তো আমাদের এখন যদি এখানে আমরা চিন্তা করি, এ নিট থেকে আমরা কি পাবো, এফ নিট পাবো, তার মানে এ নিট যেদিকে সেদিকে কিন্তু এফ নিট, তাই না। কারণ আমরা জানি যে লব্ধি বল আর লব্ধি ত্বরণ আর সরণ এগুলো সব দিক একই দিকে হয়। তো আমরা এখানে খুব ইজিলি লিখতে পারি যে এফ নিট ইকুয়ালস টু কি দাঁড়াবে, যেহেতু আমরা উপরের দিকে চিন্তা করতেছি, টি অলরেডি উপরের দিকে আসি, তাহলে টি লিখবো, মাইনাস হচ্ছে আমাদের এম জি, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এফ নিট মানে কি, এফ নিট মানে হচ্ছে এম ইন্টু এ নিট, তাই তো, এম ইন্টু এ নিট ইকুয়ালস টু টি, টি এর ভ্যালু কত, এই যে দেওয়া আছে 48000 নিউটন, তাহলে 48,1,2,3 তিনটা শূন্য মাইনাস এম জি, এম এর ভ্যালু কত 4240, তাহলে 4240 ইন্টু হচ্ছে জি, জির ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে আমরা যেটা করবো, এখানে কিন্তু এম এর ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু কত 4240, এখান থেকে আমরা জাস্ট এ নিটের ভ্যালুটা বের করবো। এ নিটের ভ্যালু কত, সামনে একটা বের করে ফেলাই, শর্ট ক্যালকুলেশন এটা, 48,000 মাইনাস 4240 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4240, আমাদের ভ্যালুটা আসছে 1.52 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা গেল আমরা নিট ত্বরণ পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী নিট ত্বরণ, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে বলছে লিফটে স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময় কত উচ্চতায় উঠবে। এখন যখন এই জিনিসটা চিন্তা করবো, বলাই আছে স্থির অবস্থান, তাহলে আমাদের ইউ কত, আদি বেগ 0, টাইম দেওয়া আছে, টাইম কত 3 সেকেন্ড, টি ইকুয়ালস টু 3 সেকেন্ড, বলছে কত উচ্চতায় উঠবে, আমাদের বলছে এইচ ইকুয়ালস টু হোয়াট, আমরা কি এ জানি, অবশ্যই আমরা এ জানি। এ কোনটা, এই যে এ নিট, কারণ লিফট মুভ করে কার জন্য, তার নিট ত্বরণের জন্যই তো তার সরণটা ঘটে, তার আমাদের এ মানে কিন্তু আমাদের এ নিট, যেটা হচ্ছে 1.52 মিটার/সেকেন্ড স্কোয়ার, তোমরা এখন কি লিখবো, কত উচ্চতায় উঠে, এই যে সূত্র কি, ইউটি মাইনাস হাফ ইন্টু এটি স্কোয়ার। আচ্ছা এখানে কি মাইনাস হবে, মাইনাস তো হবে না, কারণ এটা তো অভিকর্ষ ত্বরণ না যে আমরা এখানে মাইনাস দিব উপরে ওঠার ক্ষেত্রে, এটা অবশ্যই লিফটের একটা ত্বরণ, তো অবভিয়াসলি এখানে প্লাস হবে, ক্লিয়ার। তাহলে ইউটি, ইউর ভ্যালু যেহেতু 0, তাহলে ইউটি ক্যান্সেলড আউট, এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 1.52 ইন্টু টির ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, এটা থেকে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইউনিট কি হবে, অ্যান্সার ইউনিট হবে মিটার। রিজন কি, কারণ আমরা সব কিছু এসআইতে ধরছি। তো এই ছিল হচ্ছে কি আমাদের বুটেক্সে আসা 19-20 সালের একটা ম্যাথ, একদমই সিম্পল জিনিস, জাস্ট বেসিক কনসেপ্টটা জানলেই ম্যাথ সলভ করে ফেলা যায়। চলো নেক্সট সাথে মুভ করি।
2 কেজি ভরের একটা বস্তু, আমাদের এম দেওয়া আছে 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা অবস্থায় আরেকটা বস্তুর সাথে সংঘর্ষ ঘটালো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, স্থিতিস্থাপক সংঘর্ষ বস্তু, তার মানে এখানে সংঘর্ষ, তার মানে আমাদের এখানে M1 টেম1 এগুলো আনতে হবে। তো আমরা জানি যে যাকে ধাক্কা দেওয়া হইতো সংঘর্ষে তাকে আমরা কি 2 দিয়ে ধরতাম, তাই না? এটা মনে আছে, আমরা থিওরি ডেভেলপ করার সময় বলছিলাম যে যাকে ধাক্কা দেয়া হয় তাদেরকে আমরা 2 দিয়ে ধরতাম। তার মানে আমরা তাকে M2 বলতাম, তার ভরকে, তার আদি বেগকে U2 বলতাম, তার শেষ বেগকে V2 বলতাম। আই গেস আপনারা যারা থিওরি দেখে আসছেন এই জিনিসটা খুব ক্লিয়ার আছে। তো খেয়াল করবেন 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তুকে সংঘর্ষ ঘটায়, তার মানে আরেকটা বস্তুকে ধাক্কা দেয়। তার মানে আমাদের 2 কেজি ভর, এটা কিন্তু যে ধাক্কা দেয় তার মানে তাকে আমরা 1 ধরবো, M1। স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তু, তার মানে যে স্থির অবস্থায় ছিল তাকে ধাক্কা দিয়েছে, তার মানে স্থির অবস্থায় থাকছে। এটা কার? এটা যাকে ধাক্কা দেওয়া হয়েছে তার আদি বেগ, তার মানে U2 কত? U2 হচ্ছে 0। বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, ঠিক আছে, যে সংঘর্ষে আমাদের গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত থাকে। সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/4 বেগ পায়, তার মানে প্রথম বস্তুটার এবার সংঘর্ষের পরের বেগকে আমরা কি বলি? যেহেতু প্রথম বস্তু মানে যে ধাক্কা দিচ্ছে তাকে আমরা কি বলি? V1 বলবো, তার শেষ বেগ। সেটা কি বলছে? আমাদের আদি বেগের 1/4। আদি বেগ তাদের আমি ধরছিলাম U1, এটার 1/4 হয়ে যায়। কোশ্চেন করছে এবার তারা একই দিকে চলতে থাকলো, কোনো প্যারা নেই, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা একই দিকে এই বস্তুটাকে চালাইতাম থিওরিটিক্যালি। যারা থিওরি দেখেননি ক্লাসটা দেখে আসবেন। আঘাতপ্রাপ্ত বস্তুটার ভর কত? মানে আমাদের চাইছে M2 = 1। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এই সূত্রটা খুব ভালো মতোই জানি, তাই না? এই যে যদি আমরা এই কনসেপ্টটা ধরে নিই যে যাকে ধাক্কা দেওয়া হয় তারা হচ্ছে MT U2 V2, সেক্ষেত্রে আমরা জানি যে V1 = M1 - M2 divided by M1 plus M2 into U1 plus 2 into M2 divided by M1। এটা পুরো একদম মুখস্থ হয়ে গেছে, সূত্রটা হয়ে গেছে আপনাদের সবারই U2। এখন আমরা জানি যে U2 এর ভ্যালু 0, তার মানে টোটাল টার্মটা ক্যান্সেলড আউট হয়ে গেল। এখন V1 এর ভ্যালু আমরা কি জানি? U1/4, এই যে দেখছি U1/4, তাহলে U1/4 = M1 - M2। M1 এর ভ্যালু হচ্ছে 2 কেজি, 2 লিখলাম, মাইনাস M2 এর ভ্যালু জানি না, এটাই বের করব, ডিভাইডেড বাই M1। M1 এর ভ্যালু 2 কেজি প্লাস M2 এর ভ্যালু জানি না, ইনটু U1। এবার খেয়াল করবেন দুই পাশ থেকে আমাদের U1 কাটাকাটি চলে যায়। এই ইকুয়েশন থেকে অজানা রাশি শুধুমাত্র M2, খুব ইজিলি ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে M2 এর ভ্যালু পেয়ে যাব। ইউনিট কি আসবে? অবশ্যই আমরা যেহেতু সব কিছু এই সাইডে ধরছি, M2 এর ইউনিট অবশ্যই এই সাইডে আসবে, আর আমরা জানি ভরের এসআই একক কেজিতে। সো এই ছিল হইতেছে কি আমাদের বইয়ের 18-19 সেশন আসা একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ, একটু মাথা খাটাইলে খুব ইজিলি করে ফেলা যায়, ঠিক আছে? চলো আমরা নেক্সট ম্যাথে মুভ করি। 3টা স্থির বস্তু, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার এবং একটা নিরেট গোলক। একটা রিং, একটা নিরেট সিলিন্ডার এবং একটা নিরেট গোলক একই বাঁকা তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। 3টা বস্তুর ব্যাসার্ধ একই, মানে আর আমাদের সেম। কোন বস্তুটা সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে? রোহিত 18-19 একটা কোশ্চেন, তার মানে আমাদের ভূমিতে পৌঁছানোর বেগ V চাইছে। ভাই আমি বিশ্বাস করি এই জিনিসটা আমরা খুব সুন্দর মতো থিওরিটিক্যালি প্রমাণ করছিলাম, তারপর আমি একটু প্রমাণ করে দেখাই আপনাদেরকে। মনে আছে আমরা এরকম একটা হেলানো তল নিয়েছিলাম? ভাই যারা থিওরি ক্লাস দেখেন নাই ভালো মতো দেখে আসেন, অনেকবার এই জিনিস বুঝাইছি। তো আমরা এখানে কি বলছিলাম যে একটা হেলানো তল আছে যেখানে থিটাটা নিয়ে আমরা বদার ছিলাম না, তো এটার উপর একটা বস্তু ছিল, এন্ড বস্তুটা একটা সময় এসে এখানে পড়ে, অ্যান্ড বস্তুটার আমরা এখানে ধরছিলাম যখন পড়তেছিল তখন তার বেগ ছিল V, আর এই উচ্চতাটা ছিল হইতেছে আমাদের H। এই ছিল হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমরা দুইভাবে চিন্তা করছিলাম, একবার হচ্ছে বস্তুটা পিছলায় পড়তো, আর একবার হচ্ছে বস্তুটা গড়ায় পড়তো। পিছলায় পড়লে কি হইতো? পিছলায় পড়লে বস্তুটার কোনো গতীয় ঘর্ষণ, মানে বস্তুটার কোনো কৌণিক গতিশক্তি কাজে আসতো না, যেহেতু জিনিসটা পিছলায় পড়তেছে, সো সে কোনো গোড় দিচ্ছে না বা গড়াচ্ছে না। আর যখন সে না পিছলায় পড়ে তখন কিন্তু সে গড়িয়ে পড়তেছে। আর গড়িয়ে পড়লে কি ঘটে? গড়িয়ে পড়লে বস্তুটার মধ্যে কি কি কাজ করে? গতিশক্তি কাজ করে এবং কৌণিক গতিশক্তিও কাজ করে। তার মানে বস্তুটা যখন এই 1 নাম্বার পয়েন্টে ছিল, এখানে থাকা অবস্থায় তার মধ্যকার শক্তি কে কে ছিল? তখন তো সেই স্থির ছিল, তখন তো তার আদি বেগ 0। তার মানে ওই অবস্থায় তার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি ছিল, যেটার ভ্যালু ছিল mgh। এই বিভব শক্তিটা যখন এই 2 নাম্বার পয়েন্ট মানে শেষ অবস্থায় আসে, তখন বিভব শক্তিটা কিসে কিসে পরিবর্তিত হয়? একে তো হচ্ছে কি তার গতিশক্তি 1/2 × mv² পরিণত হয়, এন্ড যেহেতু বস্তুটা না পিছলায় পড়ছে তার মানে সে গড়ায় পড়ছে, সো সে এখানে একটা কৌণিক গতিশক্তি 1/2 × I ω² পরিণত হয়। সো এই ছিল হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমি এই নিরেট সিলিন্ডার আর নিরেট গোলক দিয়ে কিচ্ছু দেখাবো না, কারণ আমরা জিনিসগুলো মুখস্থ জানি। আমরা নিরেট সিলিন্ডার দিয়ে বের করে দেখাইছি থিওরি ক্লাসে, আমরা এটা বের করছিলাম। এটার ভ্যালু ছিল হইতেছে V = আমার নিজেরও মনে আছে 4/3 × GH। অ্যান্ড যখন নিরেট গোলক দিয়ে চিন্তা করছিলাম, নিরেট গোলকের ভ্যালুটা ছিল হইতেছে V এর ভ্যালু V = √10/7 ×
GH, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একদম মুখস্থ ছিল, আমি এই জিনিসগুলো আর দেখাবো না, আমরা শুধুমাত্র দেখাবো রিংয়ের ক্ষেত্রে কিভাবে বের করব। তো আপনাদের তো মনে আছে যে একটা রিংয়ের জড়তার ভ্রামক কিভাবে বের করে, যখন জিনিসটা ব্যাসের সাপেক্ষে ঘুরে সেটা জড়তার ভ্রামক থেকে হইতেছে I = শুধুমাত্র mr², যদি তার ভর হয় m, যদি তার ব্যাসার্ধ হয় r। তো আসলে একটু কাজকর্ম করি, আমরা m লিখলাম, g লিখলাম, h লিখলাম, ½ লিখলাম, m লিখলাম, v² লিখলাম, প্লাস হাফ লিখলাম, i এর বদলে কি বসাবো, mr², তাহলে বসাই দিই mr²। আমরা জানি যে v হচ্ছে আমাদের ওমেগা ইন্টু r, তাহলে ওমেগা মানে কত, ওমেগা মানে হচ্ছে v/r, তাহলে ওমেগা স্কোয়ার মানে কত, v²/r², v²/r²। এবার দেখি এখানে আমাদের কি ঘটনা ঘটে। এখান থেকে খুব ইজিলি আমাদের r² কাটাকাটি যায়, দুই পাশ থেকে m চলে যায় কাটাকাটি, m কাটাকাটি চলে যায়। তো এখান থেকে আমরা যদি বের করি, আমাদের এখানে GH পড়ে থাকে, আর এখানে যদি আমরা v² কমন নেই, তাহলে এইখানে আছে একটা হাফ, এখানে আছে আরও একটা হাফ, তাহলে দুইটা হাফ মিলে কত হয়, শুধুমাত্র দুইটা হাফ মিলে 1 হয়, তাহলে আমরা পাই কত, v √GH। তো এবার যদি আমরা তিনটা টার্ম ফলো করি, আমাদের v রিং যেটা ছিল VR, সেটা ছিল √GH, এটা v সিলিন্ডার ছিল VC, সেটা কত পাইছি, √4/3 ইন্টু GH। আর যেটা আমাদের গোলক ছিল v, গোলককে কি বলবো ব্রো, স্ফিয়ার বলি, VS বলি, সেটা কত ছিল, √10/7 ইন্টু GH। তো এখান থেকে আমরা তুলনা করে দেখবো যে কোনটা বেশি বেগে পড়ে, যেটা বেশি বেগে পড়ে সেটাই উত্তর হয়ে যাবে যে কোনটা সবচেয়ে বেশি বেগে পড়ে। সো জাস্ট এই তিনটা ভ্যালু থেকে আমরা একটু ক্যালকুলেটারে বসাই দেখবো, অ্যান্সার কোনটা বড় আসে সেটাই আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে ভাই টোটাল কনসেপ্টটা। আমি জিনিসটা একটু রাশের উপর দিয়ে বোঝানোর রিজন হচ্ছে, এই জিনিসটা আমরা কনসেপ্ট ক্লাসে ভাই 4 থেকে 5 বার করে দেখছি, কারণ আমরা শুধুমাত্র এই একটা টপিক না, আমরা ওইখানে পিছলায় গেলে কি হবে, না পিছলায় গড়ায় গেলে কি হবে, সবগুলা দেখছি। সো এই জন্য আমি জিনিসটা একটু টান দিয়ে গেলাম, কারণ আমরা যখনই, আমি কিন্তু বারবার কনসেপ্ট ক্লাসে বলতাম যে এই ক্লাসটার থ্রুতে আমাদের সব কিছু সলভ হয়ে যাবে, সো ওইভাবে করে রেডি করা। দ্যাটস ওয়াই আমাদের এখানে ম্যাক্সিমাম জিনিস দেখা যাবে যে আমাদের অলরেডি সলভ করা, ঠিক আছে? সো চলেন আমরা নেক্সটে মুভ করি। 100 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটা বুলেট গাছের ভিতর 0.1 মিটার ঢুকে থেমে যায়, কতটুকু ঢোকার পর এর বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে? সো আসেন এই ম্যাথটা আমরা কিভাবে চিন্তা করি একটু আপনারা চিন্তা করবেন, ঠিক আছে? আমার মতো করে চিন্তা করার ট্রাই করেন। দেখেন আমাদের কি বলছে, কতটুকু ঢোকার পরে এর বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু চাইছে কতটুকু ঢুকবে। তার মানে আমরা মিটার সংবলিত যে রাশিটা আছে সেটাকে কই রাখবো, ঐকিক নিয়মে করবো যেহেতু, এটাকে আমরা রাখবো ডানে। তার মানে যে 0.1 মিটার এই জিনিসটারে আমরা আমাদের ম্যাথের ডানে রাখবো। ক্লিয়ার? তো আমরা কি লিখতে পারি, সে এত বেগে ঢুকে, এত বেগে চলে 0.1 মিটার ঢুকে থেমে যায়, ঠিক আছে? তার মানে তার গতিশক্তি এই অবস্থায় কত, 100 মিটার/সেকেন্ড পাইলে যদি ধরে নিই তার ভর m, তাহলে হাফ ইন্টু m v², ভির ভ্যালু কত, 100। তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু m 100² গতিশক্তি ব্যয় করে প্রবেশ করে কত মিটার, আমাদের বলা আছে কোশ্চেনে 0.1 মিটার, এই যে বলা আছে 0.1 মিটার। ক্লিয়ার? তো এবার বলছে কতটুকু ঢোকার পর তার বেগ হ্রাস হয়ে অর্ধেক হবে। তো এখন আমাদের এই ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম ক্ষেত্রে আমরা জানি যে সে যেহেতু থেমে যায়, দেখেন বলা আছে থেমে যায়, তার মানে তার এই অবস্থায় যে পুরো গতিশক্তিটা ছিল 0.1 মিটার ঢোকার জন্য, সেই পুরো গতিশক্তিটা ইউজ করছে। দ্যাটস আমরা অলরেডি জানি যে তার ব্যয়িত গতিশক্তি হচ্ছে কি টোটাল গতিশক্তিটা, কারণ তার ওই অবস্থায় আর কোনো গতিশক্তি অবশিষ্ট থাকবে না। কিন্তু এবার যখন বলা আছে তার বেগ হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, তার মানে এই অবস্থায় তার অবশিষ্ট কিন্তু একটা গতিশক্তি আছে, যেহেতু শেষ অবস্থায় তার বেগ v/2 হচ্ছে, মানে আমি ধরে নিই যদি তার আগের বেগ v ছিল, এখন তার বেগ হচ্ছে গিয়ে v/2 হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এখন বেগ যদি v/2 হয়ে যায়, তাহলে তার এখন কিন্তু একটা অবশিষ্ট, মানে লিখলাম শুধুমাত্র অবশিষ্ট গতিশক্তি আছে। অবশিষ্ট গতিশক্তিটা কত, সেটা হচ্ছে হাফ ইন্টু m v², m লিখলাম v² মানে কি v/2 হোল স্কয়ার, তাহলে কত পেলাম, এখানে নিচে আছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 হয়ে যায়, তাহলে 1/8 m v², এটা পাইলাম। এটা হচ্ছে তার অবশিষ্ট গতিশক্তি। তাহলে এই যে লাস্টের বার মানে সেকেন্ড টাইম যেটা কাজ করলো, যে হ্রাস পেয়ে অর্ধেক হয়ে গেল, এক্ষেত্রে তার ব্যয়িত গতিশক্তি কত, তাহলে আমাদের তো ব্যয়িত গতিশক্তি দরকার, তাই না? কারণ এখানে আমরা ব্যয় করে কতটুকু এটা হিসাব করতেছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের ব্যয়িত গতিশক্তি কত হবে, খুবই সিম্পল, আমাদের যে টোটাল গতিশক্তি সেটা থেকে কি বাদ দেবো, সেটা থেকে বাদ দেবো আমাদের অবশিষ্ট গতিশক্তি, তাহলে তো আমরা ব্যয়িত গতিশক্তি পেয়ে যাই। তাহলে ব্যয়িত গতিশক্তি কত আসবে, আমাদের টোটাল গতিশক্তি ছিল কত, হাফ ইন্টু m v², মাইনাস কি করবো আমাদের অবশিষ্ট গতিশক্তি যেটা হচ্ছে 1/8 m v²। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা এখান থেকে খুব ইজিলি হাফ m v² কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে কি আসবে, এখানে আসবে 1, এখানে আসবে কত, যদি হাফ যেখানে গুণ দেই 2 উপরে চলে গেলে আসে 1/4, যেটা পাবো হইতেছে আমরা 3/4 m v²। আচ্ছা ভির ভ্যালু কত আমরা জানি না ভাই, ভির ভ্যালু কিন্তু দেওয়া আছে 100 মিটার/সেকেন্ড। তো এখন আমাদের ব্যয়িত গতিশক্তি কত পাইলাম, আমরা ব্যয়িত গতিশক্তি পাইলাম 3/4
এম ভি স্কোয়ার। এখন এটা দিয়ে ডিরেক্টলি ম্যাথ বের করে ফেলবো আমরা। তো আমরা লিখবো সুতরাং এত এক ব্যয় করে কতটুকু যাবে, তাহলে জাস্ট ঐকিক নিয়ম ভাগ যাবে, তাহলে 0.1 ভাগ দিলে উপরে চলে আসবে 2, নিচে চলে আসবে এম ইন্টু 100 স্কোয়ার। ক্লিয়ার? এবার লাস্টেরটা কত, ব্যয়িত গতিশক্তি কত পাচ্ছি 3/4 এমভি স্কোয়ার। তাহলে আমি লিখবো যে সুতরাং 3/4 এমভি স্কোয়ার গতিশক্তি ব্যয় করে প্রবেশ করে কত মিটার, 0.1 ইন্টু 2 ডিভাইডেড বাই এম ইন্টু 100 স্কোয়ার। এটার সাথে গুণ হবে কোনটা, জাস্ট ঐকিক নিয়মের নিয়ম, 3/4 এমভি স্কোয়ার গুণ হবে, তাহলে 3/4 লিখলাম, এম লিখলাম, আর ভি স্কোয়ার মানে কত 100 স্কোয়ার, তাই না, মানে ভির বদলে 100 বসালাম ভ্যালুটা। সো এখানে দেখেন খুব ইজিলি আমাদের কাটাকাটি চলে যায়, যার কারণে আমাদের এম এর ভ্যালু লাগতেছিল না। দেখেন আমাদের এখান থেকে এম কাটাকাটি যায়, 100 স্কোয়ার কাটাকাটি যায়, এ 2 দিয়ে এখানে ভাগ দিলে 2 পাবো, যেখানে আমরা বেসিক্যালি পাইলাম হইতেছে 0.1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, ভ্যালু পেলাম 0.15। যেহেতু আমরা সব কিছু সেতে নিছি, তাহলে অ্যান্সারে কী আসবে 0.15 মিটার। তার মানে 0.15 মিটার ঢোকার পরে বুলেটটার বেগ হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। তো এটা ছিল বুটেক্স 18-19 একটা কোশ্চেন। অ্যান্ড আমরা দেখেন জিনিসটা কিন্তু জাস্ট একটা সিম্পল ঐকিক নিয়মের থ্রুতে সলভ করলাম। আমি যদি জিনিসটা একটু সাম আপ করা ট্রাই করি, আমি কী করছি, প্রথমত আমি দেখছি যে আমাদের কি ইনফো দেওয়া আছে, আমাদের চাইছি কি, যখন দেখছি আমাদের এখানে একটা দৈর্ঘ্য বা কতটুকু ঢুকছে এটা চাইছে, তখন আমি কি করছি, আমাদের মিটার সংবলিত রাশিটা ডানে রাখছি, প্রথম কাজ এইটা। তারপরে চিন্তা করছি যেহেতু প্রথমে বুলেটটা ঢুকে থেমে যায়, তার মানে তার প্রথম অবস্থায় যে গতিশক্তি ছিল মানে 1/2 ইন্টু এম ইন্টু 100 স্কোয়ার, এই পুরোটাই সে প্রথমবার ব্যয় করে ফেলছে। তো এটা আমি লিখলাম যে এতটা ব্যয় করে এতটুকু প্রবেশ করে। তারপরে সিম্পলি আমরা 1 দিয়ে কত যায় ঐকিক নিয়ম। তারপরে এখন লাস্ট অবস্থায় ব্যয়িত গতিশক্তিটা আমাদের দরকার। তো আমরা এবার খেয়াল করছি যে তার বেগ আবার অবশিষ্ট থাকে হইতেছে অর্ধেক। তার মানে আমরা পাইলাম তার বেগ যদি v/2 অবশিষ্ট থাকে, তাহলে তার অবশিষ্ট গতিশক্তি কত, 1/2 ইন্টু এম ইন্টু v/2 হোল স্কোয়ার দেখলাম। বাট আমাদের তো অবশিষ্ট গতিশক্তি দিয়ে কাজ নাই, আমাদের তো লাগবে কতটুকু ব্যয় করে। তো ব্যয় কীভাবে বের করবো, টোটাল গতিশক্তি থেকে অবশিষ্টটা বাদ দিলে আমরা ব্যয় গতিশক্তি পেয়ে গেলাম 3/4 এমভি স্কোয়ার। জাস্ট ঐকিক নিয়ম অনুযায়ী 3/4 এমভি স্কোয়ার ইউজ করলাম, ডিরেক্টলি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সেই ছিল হচ্ছে কি ম্যাথটা। চলুন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। একটা রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে। কি দেওয়া আছে, ব্যাসার্ধ মানে কি, আর এর ভ্যালু দেওয়া আছে। স্থানে রাস্তাটা চওড়া 5 মিটার, 5 মিটার মানে কি এক্স দেওয়া আছে ধরে নিই। ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু, এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে। কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে, এটা হচ্ছে ভি এর ভ্যালু চাইছে। তো আমরা এটা বুঝতে পারতেছি ব্যাংকিং কোণের ম্যাথ, আমরা জানি যে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু এটার পাশে ট্যান থিটা ছিল, এটার পুরো ফর্মুলায় আমি আপনাদেরকে প্রুভ করে দেখাইছিলাম, ইকুয়ালস টু এইচ বাই এক্স। তো আমাদের জাস্ট এতটুকু লাগবে। আমি লিখবো ভি স্কোয়ার বাই আর জি, আর এর ভ্যালু কত 100 মিটার ইন্টু জি, জির ভ্যালু 9.8 ইকুয়ালস টু এইচ, এইচ এর ভ্যালু কত 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে আমরা কি করবো, মিটারে নেব, 100 দিয়ে ভাগ দিলে মিটারে চলে গেল, ডিভাইড বাই এক্স, এক্স এর ভ্যালু কত 5 মিটার। এখান থেকে জাস্ট আমরা ডিরেক্টলি ভি এর ভ্যালু বের করবো, যেহেতু আমরা সব কিছু এসআইতে নিচ্ছি, তাহলে ভি এর ভ্যালুতে ইউনিট কি আসবে, অবশ্যই এসআইতে মানে মিটার পার সেকেন্ডে আসবে। সো এই ছিল হচ্ছে কি আমাদের ব্যাংকিং কোণের একটা ম্যাথ, একদমই সিম্পল। সো ডান, চলো নেক্সট সাথে মুভ করি। এটা খুবই একটা সিগনিফিকেন্ট ম্যাথ ভাই, এটা একটা খুবই সিগনিফিকেন্ট ম্যাথ, একটু খেয়াল করবেন, বইয়ের 14-15 সালের একটা ম্যাথ, বাট এটা খুবই নেসেসারি, ঠিক আছে। তো দেখেন ম্যাথটাতে কি বলছে, এই জিনিসটা আমরা খুবই সিনসিয়ারলি করবো। 4, 5 এবং 6 একক ভর, এটা আমাদের ভর দেওয়া আছে, 3টা কণার স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, এটা জে স্থানাঙ্ক, ঠিক আছে, জেড এর স্থানাঙ্ক, এরকম 3টে স্থানাঙ্ক দেওয়া আছে 3টা কণার। বলছে যে জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা যদি জড়তার ভ্রামক বের করতে পারি, চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো, বাট কাহিনীটা আমাদেরকে বলছে জেড অক্ষের সাপেক্ষে বের করতে। তো জেড অক্ষের সাপেক্ষে বের করা বলতে কি বোঝায়, এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। আসলে আমরা খেয়াল করি, প্রথমত আমরা 4 একক ভরের ক্ষেত্রে চিন্তা করবো, মানে প্রথম বস্তুটাই যে 4 একক ভর, 4 একক ভর, একে নিয়ে যখন চিন্তা করব, তখন তার স্থানাঙ্কটা কি দেওয়া আছে 4, তার স্থানাঙ্ক দেওয়া আছে 4,0,-1, রাইট, এটা হচ্ছে তার স্থানাঙ্ক দেওয়া। তো আমরা বলছে জেড অক্ষের সাপেক্ষে বের করতে। তো আমরা জানি যে আই জেড মানে কি, আমরা সবাই জড়তার ভ্রামকের ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্য জানি, তাহলে আই জেড ইকুয়ালস টু কি জানি আমরা, আই এক্স প্লাস আই ওয়াই জানি, ক্লিয়ার, এটা আমরা সবাই জানি। আমরা আমাদের বের করতে বলছে আই জেড। তো আমরা চলেন আই এক্স আর আই ওয়াই বের করতে পারলে যোগ করলে কিন্তু আই জেড হয়ে গেছে। তাহলে দেখি আই এক্স পারি কিনা। তো আই এক্স মানে কি, এম ইন্টু আর এক্স স্কোয়ার, আই ওয়াই মানে কি এম ইন্টু আর ওয়াই স্কোয়ার, এম কমন নিয়ে নেই, ভিতরে পড়বে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। এখন আসেন এম এর ভ্যালু তো জানি 4 একক, তাই না, তাহলে 4 লিখলাম। আচ্ছা আর এক্স এর ভ্যালু কি জানি, আর এক্স কি ছিল মনে করেন তো, এটা কিন্তু একটা কণা, খেয়াল করছেন এগুলো কিন্তু একটা কণা। তো এই কণার ক্ষেত্রে এই যে আর যে জিনিসটি ইউজ করে আমরা জড়তার ভ্রামকে আই ইকুয়ালস টু সামেশন এম আর দিয়ে লিখতাম না, এম আর স্কোয়ার। তো যখন আমরা কণা দিয়ে করতাম, মনে করে দেখেন কনসেপ্ট ক্লাসে আমি বলছিলাম যে কণার ক্ষেত্রে সামেশনের ভ্যালুটা যখন আমরা ইন্টিগ্রেট করি তখন এটার ভ্যালু আসে 1, তার মানে আমরা কণার ক্ষেত্রে পাই হচ্ছে আই ইকুয়ালস টু শুধুমাত্র এম আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কণার ক্ষেত্রে, যে কোনো কণা
মানে কণা মানে কি, যার অ্যাকচুয়ালি মানে কোনো প্রকারের অ্যাকচুয়াল কোনো ব্যাসার্ধ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এই টাইপের জিনিস। তো যদি এর ব্যাসার্ধ এক্সিস্ট না করে কণার ক্ষেত্রে, তাহলে ভাই আর জিনিসটা কি? মনে করে দেখবেন ভাই আর সবসময় যে ব্যাসার্ধ তা কিন্তু না, এইখানে এই আর জিনিসটা থাকে হইতেছে কি আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে কোন একটা অক্ষ বরাবর দূরত্ব। তো এবার একটু খেয়াল করেন, আমরা কি আর এক্স মানে বুঝতেছি? তাহলে আর এক্স মানে কি? ওই কোণাটার মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব। ক্লিয়ার? যখন আই এক্স বের করার জন্য আর এক্স নিয়ে চিন্তা করি, আর এক্স মানে কি? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব। তাহলে আমরা যখন 4 একক ভর নিয়ে চিন্তা করতেছি, আমাদের এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে? স্বাভাবিকভাবেই এইটা হবে 4, তাই না? এটাই তো তার এক্স অক্ষ বরাবর দূরত্ব। কারণ 4 যাবে, তারপরে 0, তারপরে -1 ভিতরের দিকে, যে অক্ষে -1 ভিতরে বোঝায়, এই তো তার অবস্থান। তাহলে এখানে আর এক্স এর ভ্যালু কত আসবে? 4। তাহলে 4 স্কোয়ার প্লাস আর ওয়াই জিনিসটা কি? মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, সেটার ভ্যালু কত? 0। তাহলে কি লিখবো? 0 স্কোয়ার। তাহলে এখানে কত পেলাম? 4 4 16, 4 16 64। এটা ইউনিট কি আসবে ভাই? ইউনিট কি আমরা জানি? দেখেন সবকিছু একক দিয়ে লেখা। তাহলে আমরা এখানে কি লিখবো? 64 শুধুমাত্র একক, শেষ কাহিনী। তো আমরা কি করলাম? 4 একক ভরটা বের করলাম। এটা কি লিখছি? জেড অক্ষ বরাবর জড়তার ভ্রামক আই জেড। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারতাম না? আমরা জানি যে k √i/m। তো এখানে i এর ভ্যালু জানি 64, ডিভাইডেড বাই m এর ভ্যালু কত? 4 একক, 4 দিলাম √4 দিয়ে 64 কে কাটলে কত পাবো? 16, 16 রুট কত? 4। তাহলে এটা হলো 4 একক। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের 4 একক ভরের ক্ষেত্রে বের করলাম। আচ্ছা, একই জিনিস কি আমরা 5 একক আর 6 এককের ক্ষেত্রে বের করতে পারবো না ভাই? অবভিয়াসলি পারবো, আসেন করে দেখি। আমার কাজ খুবই সহজ ভাবে, আমি জাস্ট খালি মুছবো। এখানে 5 একক, এখানে স্থানাঙ্কটা চেঞ্জ হবে, এখানে জাস্ট এইটুকু চেঞ্জ হবে, এন্ড দ্যাটস ইট, এন্ড দ্যাটস অল। এই তো। সো জাস্ট আমি একটা করে দেখাচ্ছি ভাই, সবগুলো ধরে ধরে করাবো না, আপনারা অ্যাডমিশন টেস্টে পড়াবেন। সো এগুলো সব ধরে ধরে করার কোনো রিজন নেই। তো আমরা এখন 5 একক দিয়ে করতেছি, 5 একক ভর। এটার স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে 3, -2, 3। ক্লিয়ার? তাহলে এটা স্থানাঙ্ক 3, -2, 3। তো এখানে m লিখবো, জেড অক্ষের বরাবরই কিন্তু বের করতেছি আমরা। তো আর এক্স কত? এক্স অক্ষ বরাবর দূরত্ব, সেটা কত? শুধুমাত্র 3। তাহলে 3 স্কোয়ার প্লাস আর ওয়াই কত? আর ওয়াই হচ্ছে -2, তাহলে -2 হোল স্কোয়ার। এই জিনিসটা থার্ড ব্র্যাকেট করে দিই, শেষ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 5 একক। এখানে যে অ্যান্সারটা পাবো লাস্টে লিখে দিব একক। ঠিক একইভাবে এখানে আই এর ভ্যালু বসাবো, এম এর ভ্যালু কত? 5 একক ভর, লাস্টে লিখবো একক। তো একইভাবে আমরা 6 একক ভরেরটাও বের করতে পারবো। তবে এই ছিল একটা ম্যাথ, বাট এটা বইয়ের 14-15 সালের একটা ম্যাথ। বাট এখানে আপনারা কেন ভুল করবেন আমি বলে রাখি, কারণ আপনারা এই জিনিসটা জানেন না যে আর মানে এম আর স্কোয়ার যখন কণার ক্ষেত্রে চিন্তা করি, কণার কিন্তু কোনো ব্যাসার্ধ হয় না, কণা কিন্তু একটা বিন্দু, এটা কিন্তু ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 0 হয়। মানে কণার ক্ষেত্রে এর পরিধির উপরের যে কোনো বিন্দুই কিন্তু এটার কেন্দ্র। এইটুকু কনসেপ্টটা গেছে আপনারা বুঝেন, কারণ কণার কিন্তু যেটা পরিধি ওইটাই তার কেন্দ্র, কারণ ওটা জাস্ট একটা এক্সিস্টেন্স, তাই না? এটা জাস্ট একটা 1D জিনিস, রাইট? সো এইটার কোনো ব্যাসার্ধ হয় না। তো বেসিকলি এখানে যে আর জিনিসটা, এই আর জিনিসটা হচ্ছে কি মূল বিন্দু থেকে তার দূরত্ব, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এই জিনিসটা এখানে আমাদের বুঝতে হবে। আর নর্মাল যতটুকু ফর্মুলা যেটা আমাদের লম্ব অক্ষ উপপাদ্য, এই জিনিসটা একটু বুঝতে হবে। তো এই দুটো জিনিস যদি আপনি বুঝেন ভাই, এই ম্যাথ না পারার মতো কিছুই না। চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। একটা বস্তু স্থির অবস্থায় ছিল, ভালো কথা, u = 0। দেখেন সাথে সাথে তুলে ফেলবেন, ঠিক আছে? 15 নিউটন বল এর উপর 4 সেকেন্ড ধরে কাজ করে, তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে 15 নিউটন, এটা 4 সেকেন্ড ধরে চলে, তাহলে t = 4 সেকেন্ড, ভালো কথা। এবং তারপর আর কোনো কাজ করে না, এবং তারপরে সে 9 সেকেন্ডে 54 মিটার যায়। আচ্ছা, তো যখন কাজ করে না, আমরা কি চাই সেগুলো পরে আসি ভাই। যখন কাজ করে না, তারপর থেকে সে যতটুকু দূরত্ব যায় সেটা কিভাবে যায়? বল নাই মানে ত্বরণ নাই, ত্বরণ নাই মানে কি? সমবেগ। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে s = v × t। এস এর ভ্যালু জানি, হ্যাঁ জানি, যে 54 মিটার। 54 = v কত ভাই? v জানি না, v × t জানি, 9 সেকেন্ড। এখান থেকে আমরা খুব ইজিলি v এর ভ্যালু বের করতে পারি না, 6 × 54, তাহলে v এর ভ্যালু কত? 6 মিটার পার সেকেন্ড। v এর ভ্যালু বের করে ফেলছি। আমাদের বলছিল বস্তুটির ভর কত? m = ওয়াট। খেয়াল করেন, এবার আমরা v এর ভ্যালু জানি, u এর ভ্যালু জানি, জাস্ট আমাদের ভর চাইছে, তাই না? সো দ্যাটস অ্যাকচুয়ালি ইজি, বস্তুটার ভর বের করতে হবে। সো আমরা এখান থেকে অনেকভাবে বের করতে পারি এই জিনিসটাকে। যেমন আমরা এখান থেকে যদি এখন ত্বরণ বের করতে পারি, ত্বরণ বের করতে পারলে F = ma, ভর চলে আসে। তো চলুন আমরা ত্বরণ বের করে ফেলি। তাহলে আমরা জানি যে v = u + a × t। ক্লিয়ার? v কত? শেষ বেগ কত আমাদের? 6 মিটার পার সেকেন্ড। u কত? আদি অবস্থা ছিল স্থির, তাহলে u = 0, 0 + a × t এর ভ্যালু কত? দেখেন ত্বরণ কতক্ষণ কাজ করছে? 4 সেকেন্ড ধরে, তাহলে 4 লিখলাম। এখান থেকে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 6/4, মানে হচ্ছে কি আমাদের 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা এখন এফ এর ভ্যালু বের করবো। আমরা জানি যে F = ma, কারণ যেহেতু এখানে অন্য কোনো বল ইন্ট্রোডিউস করা নেই, তেমন আমাদের নিট বল মানেই F। আর আমরা জানি যে নিট বল = m × a লেখা যায়, তাহলে m × a। আমাদের এখান থেকে ভর বের করবো, F =
এম ইকুয়ালস টু এফ বাই এ, এফ এর ভ্যালু কত 15 নিউটন, বাই এর ভ্যালু কত 3/2, তাহলে এখানে যেটা পাইলাম 15 দুগুণে 30/3 মানে হচ্ছে 10 কেজি। যেহেতু সব কিছু আমরা এসআইতে নিয়েছি তো অবভিয়াসলি আমাদের ইউনিট কেজিতে আসবে, মানে এসআইতে আসবে। সেটা ছিল রোয়েট 12 একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ ভাই, আই গেস দ্যাট গট সলভড। চলো আমরা নেক্সট ম্যাথে মুভ করি। গাছ থেকে 2 কেজি ভরের একটা কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে, কি দেওয়া আছে, ভর দেওয়া আছে এম ইকুয়ালস টু 2 কেজি। কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় যদি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়, এটা হচ্ছে এ দেওয়া আছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বাতাসের বাধা কত, জি এর ভ্যালু দেওয়া আছে। দেখেন জি এর ভ্যালুটা সবসময় খেয়াল করবেন, অনেক সময় এখানে ইচ্ছা করে চেঞ্জ করে দেয়, যদি এখানে চেঞ্জ করা নাই আর যদি জি এর ভ্যালু চেঞ্জ করে তখন কিন্তু আপনার অ্যান্সারটাও চেঞ্জ হবে। সো এইগুলো তো মাথায় রাখবেন যে অনেক সময় জি এর ভ্যালু 9.8 না দিয়ে 10 দিয়ে রাখে, বিশেষ করে ভার্সিটিতে এটা বেশি করে, সেটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো ঘটনাটা কি করছে ভাই, গাছ থেকে একটা 2 কেজি ভরের কাঁঠাল সোজা নিচের দিকে পড়তেছে, তখন কাঁঠালের একটা ত্বরণ পায়। তো এই ত্বরণটা কি, তার যেই ত্বরণে পড়তেছে, তো পড়ার ত্বরণ মানে কি, নিট ত্বরণ, তার মানে আমাদের নিট ত্বরণ জানি। তো দেখেন গাছ আছে একটা, সো গাছ মনে করেন এই হাইটে আছে গাছ, এটা হচ্ছে ভূমি, তো এখান থেকে কাঁঠালটা পড়তেছে, পড়ার সময় কাঁঠালের স্বভাবতেই একটা ওজন আছে, সেটা কত এমজি, এম এর ভ্যালু কত 2 কেজি, তাহলে 2 ইন্টু জি, এটা হলো এমজি। আর অবশ্যই যখন সে নিচে পড়বে বাতাসের বাধা কোন দিকে কাজ করবে, উপরের দিকে, এটাকে আমরা এফ এ আর বা এফ এ বলি। অ্যান্ড এই হলো টোটাল ঘটনা, বাট কাঁঠালটা যেহেতু নিচের দিকে পড়তেছে তার মানে তার নিট ত্বরণ বা নিট ফোর্স কোন দিকে, নিচের দিকে, এটা হচ্ছে আমাদের এফ নিট। তো পুরো ঘটনাটা যদি আমি একটু খেয়াল করি তাহলে আমি লিখতে পারবো যে এফ নিট ইকুয়ালস টু নিচের দিকে যেহেতু, তাহলে নিচের দিকে অলরেডি এমজি কাজই করে, তাহলে এমজিকে প্লাসে দেবো, আর এফ এ কে নিচের দিকে আনলে কি দেবো, মাইনাস, তাহলে মাইনাস এফ এ। চাইছে আমাদের বাতাসের বাধা কত, তাহলে এফ এ ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে এমজি মাইনাস এফ নিট। খেয়াল করেন এমজি জানি আমরা, হ্যাঁ এম এর ভ্যালু কত 2 ইন্টু জি এর ভ্যালু 9.8 মাইনাস এফ নিট, এফ নিট কত ভাই এম ইন্টু এ, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 2 কেজি, এর ভ্যালু 5.5। তো এইখান থেকে যেটা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে আমাদের বাতাসের বাধা এফ এ, যেটার অ্যান্সারের ইউনিট কি আসবে, যেহেতু সব কিছু সেটা নেওয়া, ইউনিট আসবে নিউটনে। তো এটা ছিল হচ্ছে আমাদের বুটেক্স 11-12 একটা ম্যাথ দ্যাট গট সলভ জাস্ট। চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। একটা বস্তু ঘন্টায় 36 কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো। দেখেন স্থির অবস্থায় আসলো মানে কি, তার শেষ বেগ 0, ঠিক আছে। আদি বেগ কত, দেখেন ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে ইউ ইকুয়ালস টু কত 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে 36 কিলোমিটার পার 1 আওয়ার। চলেন এটা মিটারে নিয়ে নেই, 36 কিলোমিটারকে উপরেরটাকে মিটারে নিব, মিটার 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। সো আলটিমেটলি কি পাইলাম, এখানে 2টা শূন্য আছে, উপরে 3টা শূন্য আছে, তাহলে কি পাবো 36 কাটা, নিচে 2টা উপরে 3টা, তাহলে কত পাবো 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার আদি বেগ, ক্লিয়ার। সো এখন বলছে বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2, যেহেতু জিনিসটা মুভিং তার মানে এটা কি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া, অবশ্যই মিউ কে বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.2 দেওয়া। বলছে যে স্থির অবস্থায় আসার পূর্বে তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা ভি জানি, ইউ জানি, এস বের করতে বলছে। আচ্ছা আমরা কি এইখানে টি জানি, টি তো জানি না, কি দরকার অ্যাকচুয়ালি আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হইতে পারে, দেখেন আমরা এরকম করে অনেকভাবে এখানে চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু টি স্কোয়ার, এভাবেও চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকেও আমরা এস এর ভ্যালু বের করতে পারি। টোটাল ঘটনাটাতে আমরা যদি চিন্তা করি, এইখানে যদি চিন্তা করেন, দেখেন এখানে আমরা অলরেডি এর ভ্যালু জানি না, আবার টি এর ভ্যালুও জানি না, তো আমাদের রাশি লাগতেছে 2টা, ঝামেলা। এবার নিচে সূত্রটা চিন্তা করেন, আমরা এখানে এস এর ভ্যালু বের করব, বাট এখানে টি কোনো কিছু এক্সিস্ট করে না, আমরা শুধুমাত্র যদি এর ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এস এর ভ্যালু বের করতে পারবো। তার মানে আমরা কোন ইকুয়েশন নিয়ে কাজ করব, অবশ্যই দ্বিতীয় ইকুয়েশন নিয়ে কাজ করব। তো আসেন এখন আমরা কোনোভাবে যদি এর ভ্যালু বের করতে পারি তাহলে তো ঘটনা শেষ। তো চলেন আমরা জিনিসটাকে একটু প্লট করি। তো ঘটনাটা কি করছে, এই হচ্ছে জিনিসটা, একটা প্ল্যানারের উপর দিয়ে একটা বস্তু, ধরেন একটা বক্স যাইতেছে, ঠিক আছে। এটার বেগ ছিল কত 10 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে ঘটনা টোটালটা, তাই না। তো এখন যে জিনিসটা হবে, আমরা যখন ঘর্ষণ মানে আমাদের এখানে ফোর্স এক্সিস্ট করে, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু শুধুমাত্র বস্তুটার কিন্তু নিজস্ব কোনো বেগ নাই। যদি নিজস্ব কোনো বেগ থাকতো তাহলে তার একটা ত্বরণের কথা উল্লেখ থাকতো, যেহেতু তার ত্বরণের কথা উল্লেখ নাই, তার মানে শুধুমাত্র এখানে এক্সিস্টিং ফোর্সকে, এখানে শুধুমাত্র এক্সিস্টিং ফোর্স হচ্ছে গিয়ে আমাদের গতীয় ঘর্ষণ বা এফ কে, যেটার মানে কি মিউ কে ইন্টু আর, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো ফোর্স নেই, তার মানে আমাদের এই এফ কে মানেই কিন্তু এফ নিট,
কারণ এখানে অন্য কোনো ফোর্স এক্সিস্ট করে না, কারণ তাহলে এই বস্তুটার একটা ফোর্সের কথা বলা হইতো। বস্তুটা কিন্তু শুধুমাত্র ঘর্ষণের কারণে থামছে, তার মানে তার নিজের কোনো ফোর্স তখন ছিল না, মানে সে যখন ঘর্ষণ কাজ করা শুরু করছে তার কোনো ফোর্স কিন্তু ছিল না, সো যার কারণে সে আস্তে আস্তে মন্দনে চলে গেছে, ঠিক আছে। সো এখানে শুধুমাত্র ঘর্ষণ ফোর্সটা এক্সিস্ট করে, সেখানে এফ নেট মানেই হইতেছে গতীয় ঘর্ষণ বল। তো আমরা জানি যে এফ নেট ইকুয়ালস টু কত, এম এ, তাই না, এটা তো আমরা জানি। তো এখান থেকে কিন্তু আমরা এর ভ্যালু বের করতে পারবো, রাইট। তো দেখেন এইখান থেকে এতটুকু জায়গা থেকে কিন্তু আমরা এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আমাদের এর ভ্যালু কত দাঁড়ায় ব্রো? এর ভ্যালু দাঁড়াবে হইতেছে কি আমাদের মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? এই যে জাস্ট এতটুকুকে ইউজ করে আমরা এর ভ্যালুটা বের করলাম, ওকে। সো এইখানে জাস্ট আমাদের এখন কি দরকার, মিউ কে দরকার, আর দরকার, এম দরকার। আর জিনিসটা কি ভাই মনে আছে? আর জিনিসটা কি ছিল? অবিলম্ব প্রতিক্রিয়া। ক্লিয়ার? অবিলম্ব প্রতিক্রিয়া মানে কি? ভূমি থেকে একদম খাড়া উপরের দিকে যতগুলো জিনিস কাজ করে সেটাই হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া। ক্লিয়ার? তো এবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে অবস্থায় এখানে কি কি ফোর্স অ্যাপ্লাই করে? আমি বলছি যে এখানে কিন্তু আর কোনো ফোর্স নাই, তাই না? এখানে কিন্তু বলাই নেই অন্য কোনো ফোর্সের কথা, তাহলে আর কি থাকতে পারে? শুধুমাত্র বস্তুটার ওজন ছিল, যেটার দিক কোন দিকে ছিল? এম জি। ক্লিয়ার? এম জির দিক ছিল নিচের দিকে, তাহলে এম জিকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে কি হবে? এম জি কজ 180 ডিগ্রি, বাকি মাইনাস এম জি। তার মানে আমরা এখানে কি পেলাম? আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস হচ্ছে আমাদের মাইনাস এম জি, যদি আমরা খাড়া উপরের দিকে চিন্তা করি। তো আসলে এখন আমরা এর ভ্যালু বের করে ফেলি। কিভাবে বুঝছি বুঝতে পারছেন? এখানে কিন্তু অন্য কোনো বল নাই, ঠিক আছে। আর যদি এখানে আপনি এদিকে চিন্তা করেন যেখানে এফ আছে ভাই, এটাকে যখন আপনি অবিলম্ব প্রতিক্রিয়া নেবেন উপরের দিকে কিন্তু 90 ডিগ্রি, মানে কজ 90, এফ কজ 90 মানে কি 0। সো অবিলম্ব বরাবর কোনো আর ফোর্স এক্সিস্ট করে না। ক্লিয়ার? সেখান থেকে আমরা এর ভ্যালু ডিরেক্টলি বের করবো মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই এম দ্বারা। তো মিউ কের ভ্যালু আমরা জানি 0.2। ক্লিয়ার? 0.2 ইন্টু আর এর ভ্যালু জানি কি মাইনাস এম ইন্টু জি, জির ভ্যালু 9.8 ডিভাইডেড বাই এম। এম কাটা, তাহলে এর ভ্যালু কিসে পাইলাম? মাইনাস 0.2 ইন্টু 9.8, 0.2 ইন্টু 9.8 1.96, এটা পেলাম আমরা এর ভ্যালু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো এখন এখান থেকে জাস্ট আমরা এস এর ভ্যালু বের করবো, খুবই সিম্পল না? এখান থেকে এস এর ভ্যালু কেমনে বের করবো? এস মানে কি দাঁড়াইতেছে? এস মানে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইসে। খেয়াল করেন আমরা ভির ভ্যালু জানি, ভির ভ্যালু কত? ভির ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আসলে আমরা এটা করেও ফেলি। আমরা কোথায় করবো ব্রো? আসেন, জায়গা তো কমাই ফেলছে, আমি চাইছিলাম সব কিছু এক পেজে দেখাবো, চলো নিজেরা একটু বুঝে করে ফেলাই, শেষ কাজ। আমি তার ওই প্যাটার্ন ফলো করে আসতেছি না যে দাগ দিয়ে করবো, জাস্ট ওই জায়গা থাকে না। আর চলেন আসেন করি। এস ইকুয়ালস আসছে আমাদের ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 আছে। তাহলে ভির ভ্যালু কত? ভির ভ্যালু হচ্ছে আমাদের শেষ বেগ 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইর ভ্যালু ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, এই যে ইউ এখন বের হয়ে আছে 10 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার, মানে ইউ স্কোয়ার মানে কত? 10 × 100 ডিভাইডেড বাই টুয়াইসে 2 ইন্টু এর ভ্যালু কত? মাইনাস 1.96, মাইনাস 1.96 কত আসবে? 25.5102 মিটার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে বোটেস 9-10 একটা কোয়েশ্চেন। সে ম্যাথটা আপনি ভালো মতো আরেকবার রিপিট করে দেখেন, এখানে বোঝানোর মতো আর কিছুই নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরেকবার দেখলেই বুঝে যাবেন। সো বেসিক্যালি আমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে যেটা করি যে একবার একটা ম্যাথ সলভ করেছি একটু ছোট্ট রিভিউ করে দেওয়ার জন্য, বিকজ এই ম্যাথগুলোতে এখানে জেনারেলি বোঝানোর মতো কিছু নাই। যখন বোঝানোর মতো আসে তখন আমি জিনিসটাকে কয়েকবার করে বোঝাই, ঠিক আছে। তো এই ম্যাথগুলো একদমই সিম্পল, আমি জাস্ট চলে যাচ্ছি। আমার মনে হয় আগের একটা ম্যাথে একটু ছোট্ট একটা ক্যালকুলেশন মিস্টেক করে আসছি, মনে হয় না অ্যাকচুয়ালি মিস্টেক করেছি। সেটা হচ্ছে কি এই যে এইখানে যে কাজকর্ম করছিলাম আমরা, এইখানে একটা ছোট্ট ভুল করছি, আগে আপনারা অনেকেই খেয়াল করছেন। সেটা হচ্ছে কি এই যে ব্যয়িত গতিশক্তি বের করার সময় এখানে আমরা হাফ ইন্টু এমভি স্কোয়ার কমন নিয়েছিলাম। তো এখানে এমভি স্কোয়ার আমরা ঠিকই নিয়েছি, অ্যান্ড 1 - 1/4 আমরা 3/4 পাইছি, কিন্তু এই হাফটা লিখি নাই। তো এখানে হাফ একটা গুণ যাবে, ঠিক আছে। তার মানে এটা যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 3/8 আসার কথা। সো আলটিমেটলি এখানে 3/8 থাকতো, 2 দিয়ে 8কে কাটলে আমরা নিচে 4 পাইতাম, ঠিক আছে। তো আলটিমেটলি এইটার সাথে হাফ মানে 2 ভাগ যেত, আমরা অ্যান্সার পাইতাম 0.075 মিটার। তো ছোট্ট একটা ক্যালকুলেশন মিস্টেক ছিল, এগুলো একটু খেয়াল করবেন আই গেস, ঠিক আছে। কারণ আমরা এখানে আপনাকে ক্যালকুলেশন শিখাইতে আসে নাই, প্রসেস থিওরি ম্যাথ কীভাবে তাড়াতাড়ি অ্যাপ্রোচ করা যায়। আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা ম্যাথ করার সময় একটু তাড়াতাড়ি অ্যাপ্রোচ করা ট্রাই করে, যাতে আপনাকে বোঝাতে পারে যে ম্যাথটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করা দরকার, ঠিক আছে। তো চলেন আমরা আমাদের নেক্সট ম্যাথে মুভ করি। সো নেক্সট ম্যাথ হচ্ছে কি আমাদের 25 গ্রাম ভরের একটা বুলেট, ভর দেওয়া আছে এম কত 25 গ্রাম, দ্যাট মিনস 25 × 10⁻³ কেজি। একটা বুলেট 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে। তো আমাদের একটা বেগ দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের আদি বেগ, ইউ ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, মানে 100 × 10⁻² দিলে মিটার পার সেকেন্ডে চলে গেল পার সেকেন্ড, উইচ ইজ অ্যাকচুয়ালি 1 মিটার পার সেকেন্ড, তাই না। 15 সেন্টিমিটার পুরো আমাদের একটা দূরত্ব দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, 15 × 10⁻² মিটার।
দেয়ালে প্রবেশ করে ও দেয়াল ভেদ করে সে এত বেগে চলে যায়, মানে দেয়ালে একটা 15 সেন্টিমিটার পুরো দেয়ালে সে ঢুকে 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে অ্যান্ড ভেদ করে 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে কি 75 সেন্টিমিটার পার সেকেন্ড, যেটাকে আমরা মিটারে নিয়ে যাবো 10⁻² মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যায়। বুলেটের গড় বল কত? তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে বুলেটের বলটা কত, F = 1 আমাদের বলা হয়েছে। তো আমরা যখন এইগুলো নিয়ে থিওরি পড়ছিলাম তখন আমরা একটা জিনিস জানতাম, তাই না, যে সেটা কী ছিল, যে কৃতকাজ আমরা হোয়াইট পেন ইউজ করি, কারণ ব্ল্যাক স্ক্রিনের উপর হোয়াইট পেনটা খুব সুন্দর করে ফুটে, তাই না, বেসিক ফাইন আর্টস। কৃতকাজ ইকোয়াল কী ছিল আমাদের? যান্ত্রিক শক্তির পরিবর্তন, তাই না, মনে আছে, ডেল ই, যেটা মানে কি ডেল ইপি প্লাস ডেল ইকে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এখানে ওই বুলেটটা কত উচ্চতা দিয়ে গেছে, তার উচ্চতার ডিফারেন্স হয়েছে কিনা, এগুলো নিয়ে কিছু বলা নেই। সো আমরা ধরে নিচ্ছি বুলেটটা ভূমির সাথে সমান্তরালভাবে যে হিট করে, তো আমরা ধরে নিচ্ছি ডেল ইপি, যেহেতু উচ্চতার পরিবর্তন 0, সো বিভব শক্তির পরিবর্তন 0, তার মানে আমরা ধরে নিচ্ছি যে কৃতকাজ মানে W = ডেল ইকে। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা সলভ করে ফেলবো ভাই। আমরা জানি না, আমি জানি না আপনি কিভাবে কি দেখছেন, বাট এইভাবে করে সলভ করে দেখেন খুব ইজি। তো দেখেন প্রথমত কৃতকাজ জিনিসটা কি। কৃতকাজের ক্ষেত্রে বুলেট যে বলটা প্রয়োগ করছে F, সেটার কারণে সে একটা সরণ লাভ করছে, তাই না, সে একটা সরণ ঘটাইছে, x পরিমাণ সরণ ঘটাচ্ছে। তার কৃতকাজ ইকোয়াল কি বল ইন্টু সরণ, তাই না, মানে বল ও সরণের ডট প্রোডাক্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেখানে বল এবং সরণের দিকটা কত, মানে মধ্যবর্তী দিক কত, খেয়াল করেন। বল বুলেটটা যেই দিকে দিয়েছে, যে বুলেটটা সেটা যেই দিকে ফোর্স দিছে বুলেটটা, সেই দিকে কিন্তু তার সরণ করছে, তার মানে বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তার মানে আমরা জানি যে কৃতকাজ ইকোয়াল টু Fs cos 0, তার মানে কত আসবে? শুধুমাত্র F × x, যেহেতু cos 0 এর ভ্যালু 1, তো আমরা কৃতকাজের বলতে কি লিখতে পারবো? F × x। ক্লিয়ার? তো আমরা F × x লিখলাম। এবার লিখবো ডেল ই কে। সো এবার ডেল ই এর ক্ষেত্রে কি করব? আমরা হাফ নিব, m নিব, আর v² - u² হবে, মানে হাফ ইন্টু mv² মাইনাস হাফ ইন্টু mu²। তো হাফ ইন্টু m কমন নিলে ভিতরে পড়বে আমাদের v² - u²। তো এই হচ্ছে কাজকর্ম, আর কিচ্ছু কাজ নাই এখানে। আমরা এখানে জাস্ট f এর ভ্যালুটা বের করব, f × x। আচ্ছা, x এর ভ্যালু কত ভাই? 15 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে নিয়েছিলাম আমরা অলরেডি। তাহলে 15 × 10⁻² লিখলাম। এর পাশে হাফ ইন্টু m, m এর ভ্যালু কত? এই যে দেওয়াই আছে 25 × 10⁻³ লিখলাম। v², আচ্ছা v এর ভ্যালু কত? দেখেন তো v এর ভ্যালু কত? এই যে 75 × 10 সামথিং একটা দেখতেছেনি, 10⁻² হোল স্কোয়ার মাইনাস u² এর ভ্যালু কত? 100 × 10⁻², মানে এটা হচ্ছে 1, তাই না, সো 1²। সো গেল। এখান থেকে আমরা এই ডান পাশের ভ্যালুটা একটু বের করবো, দেখি কত আসে। 1/2 × 25 × 1/2 × 25 × 10⁻³ into 75 × 10⁻² whole square minus 1². So it comes like minus আসে, এটা অ্যান্সারটা -5.468 into 10⁻³ আচ্ছা, এখানে মাইনাস আসার রিজনটা কি জানেন? মাইনাস আসার রিজন হচ্ছে আমরা ধরছি ভুল। কেন একটা জিনিস খেয়াল করেন, আমরা এইখানে কি পাইছি ভাই? আমরা এখানে লিখছি বুলেট দ্বারা কৃতকাজ, তাই না? একটা জিনিস বুঝবেন, এখানে কেন মাইনাস আসছে, মাইনাসটা নিয়ে কিন্তু প্যারা দিবে। তাই আমি চাইলে এখান থেকে ডিরেক্ট এফ বের করতে পারতাম, তাই আমি এফটা বের করে নেই। কেন দেখেন, আমরা এখানে বের করছি বুলেট দ্বারা কৃতকাজ। তো আমরা জানি যে বুলেট দ্বারা কৃতকাজ কি হবে? বুলেট দ্বারা কৃতকাজ হবে কি? পজিটিভ, কারণ বলের দিক এবং সরণের দিক একই দিকে। cos 0 এর ভ্যালু 1, তার মানে f × s cos θ, মানে এখানে x বলছিলাম, এই কৃতকাজটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, মানে বলের দ্বারা ধনাত্মক কাজ। আমাদের কৃতকাজ যেহেতু পজিটিভ আসবে, সো আমাদের যেহেতু এটা বুলেট দ্বারা কৃতকাজ, মানে আমাদের যদি বাম পক্ষ পজিটিভ হয়, আমাদের কিন্তু ডান পক্ষ পজিটিভ দরকার। যার কারণে আমরা কি করব, এখানে খুব বুদ্ধি করে এবার এখানে আমরা একটা ছোট্ট করে মাইনাস দিয়ে দিব। কেন? কারণ আমরা বাম সাইড জানি পজিটিভ আসছে, তো আমরা ডান পাশে যেহেতু বুলেট দ্বারা কৃতকাজই নির্দেশ করে, তো ডান পাশে পজিটিভ আসবে, তো এখানে একটা ছোট্ট মাইনাস দিয়ে দেন। ক্লিয়ার? অথবা ভিতরে চিহ্নটা চেঞ্জ করলেও হয়ে যেত, তো ওই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন আমরা এখানে f × 15 × 10⁻² পাইলাম। তো এইটা হচ্ছে ছোট ছোট বুদ্ধি, যেগুলো আমাদেরকে ম্যাথমেটিক্যালি ইউজ করতে। এখন আপনি বুঝতেই পারতেছেন, আমরা এখানে বুলেট দ্বারা কৃতকাজ বলছি, এফটা হচ্ছে বুলেটের ফোর্স, ঠিক আছে। তো বুলেট দ্বারা কৃতকাজ যেহেতু পজিটিভ, সো বাম পাশে বুলেট দ্বারা কৃতকাজ, ডান পাশে বুলেট দ্বারা কৃতকাজ, তো দুই পাশে তো পজিটিভ হবে তাহলে, তাই না? সো আমাদের ডান পাশে আমরা পজিটিভ বানাই নিলাম। তো এখান থেকে আমরা জাস্ট এফ এর ভ্যালুটা বের করবো। এফ এর ভ্যালুটা এই 15 × 10⁻² নিচে চলে আসলে ভাগ দিলে একটা পজিটিভ ভ্যালু পাবো, যেটার অ্যান্সারের লাস্টে কি লিখতে হবে? নিউটন। কেন নিউটন? কারণ আমরা সব কিছু এসআই ইউনিটে করছি, দ্যাটস ওয়াই আমাদের এককটা এসআই ইউনিটেই আসছে। তো এই চলে হচ্ছে টোটাল ম্যাথটা। জাস্ট আমার এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল যে আমরা কিন্তু ভাই এভাবে শর্টকাটেও কাজটা করতে পারতাম, আমরা শর্টকাটেই করছি, কারণ এভাবে করলে কিন্তু মানে কৃতকাজের যে কনসেপ্টটা, এটাতে করলে কিন্তু অনেক ম্যাথ অনেক ইজি হয়ে যায়। আমরা একটু আগে গেলেই আরও এগুলো অনেক দেখতে পারবো, যেভাবে করে কীভাবে আমরা একটা ম্যাথকে অনেক ইজি করতে পারি। তো এটা ছিল রুয়েট 7-8 এর একটা কোয়েশ্চেন দ্যাট উই জাস্ট সলভড। নেক্সট যদি মুভ করি,
100 কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়ায় আছে, তো আমাদের এম হচ্ছে 100 কেজি, ভালো কথা। লিফটটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তাহলে লোকটার উপরে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? তাহলে এই যে লিফটটা যেই বেগে মানে যেই ত্বরণে উঠছে, এটা কি যেই ত্বরণে সে উঠে সেটা কি হয়? তার নিট ত্বরণ। তার মানে এ নিট কত আমাদের? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আমরা লিফট নিয়ে একটু চিন্তা করি। লিফটের উপর একটা লোক দাঁড়ানো ছিল, তো লোকটা স্বভাবতই একটা ওজন আছে, সেটা নিচের দিকে কাজ করবে এমজি। লিফটের কি হবে? লোকটা একটা প্রতিক্রিয়া বল লাভ করবে। প্রতিক্রিয়া বল কিভাবে লাভ করে? সে যেভাবে দাঁড়ানো আছে ঠিক তার উল্টা দিকে লাভ করে, তাই না? সো উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল এন লাভ করবে। আর আমাদের যে টোটাল লিফটার একটা এফ নিট থাকবে। বলাই আছে লিফটটা উপরের দিকে যায়, তার মানে এফ নিট কোন দিকে? এফ নিট অবশ্যই উপরের দিকে, কারণ যেদিকে সরণ ঘটে সেদিকেই লব্ধি বল কাজ করে। তো এই হলো কথাবার্তা। তো আমরা লিখতে পারি এফ নিট ইকুয়ালস টু এন মাইনাস এম জি। এতটুকু খুবই ক্লিয়ার। তো আমাদের কাছে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল যেটা ভ্যালু হচ্ছে এন, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট এন এর ভ্যালুটা বের করবো। এন ইকুয়ালস টু এফ নিট প্লাস এম জি। এফ নিট মানে কত? এম ইন্টু এ, আর এখানে আছে এম জি, তাহলে আমি যদি এখান থেকে এম কমন নিয়ে নিই তাহলে ভিতরে পাবো এ প্লাস জি। খেয়াল করেন এম এর ভ্যালু দেওয়া আছে, যেহেতু লিফটের ভর দেওয়া নেই তেমন আমরা এখানে লিফটের ভর নিয়ে কাজ করতেছি না। এম হচ্ছে 100 কেজি, এর ভ্যালু কত? এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 লিখলাম, জি এর ভ্যালু হচ্ছে 9.8। এখান থেকে ডিরেক্টলি আমরা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারের ইউনিট কি হবে? অবশ্যই নিউটন, কারণ সব কিছু আমরা এসআইতে ধরছি। সেই ছিল হচ্ছে কি টোটাল একটা ম্যাথ, যেটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। অ্যান্ড আপনারা যারা আমাদের কনসেপ্ট ক্লাস করে আসছেন, এটা কিন্তু আপনারা ডিরেক্টলি সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়েও করে ফেলতে পারতেন। তাই গেস তারা আপনারা এটা অলরেডি বুঝতেছেন যেটা কিন্তু সিউডো ফোর্স দিয়েও করা যায়। যারা বুঝতেছেন না সিউডো ফোর্স কি, ভাই প্লিজ কনসেপ্ট ক্লাসগুলো করে আসেন। আমি বারবার বলতেছি কনসেপ্ট ক্লাস না করলে কিন্তু অ্যাডমিশন টেস্টে বসা খুবই টাফ, কারণ আমাদের কনসেপ্ট ক্লাসে কিন্তু আমরা ট্রাই করছি একাডেমিক তো শেষ করারই, অ্যান্ড অলসো অ্যাডমিশন লেভেলও শেষ করে ফেলার। যার কারণে আপনি দেখবেন যে আমাদের অ্যাডমিশনের জন্য যে স্পেশাল ক্লাসটা থাকে ওইখানে খুব একটা আহামরি এক্সট্রা কোনো টপিক নাই, কারণ আমরা ম্যাক্সিমাম জিনিসই একাডেমিক লেভেলে টান করে আসি, ঠিক আছে? এবার যেটা আছে এটা আমরা ম্যাথটা সলভ করছি অলরেডি, বাট তাও আমি একটু দেখাচ্ছি। 30 কেজি ভরের একটা শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। তো আমাদের এম হচ্ছে 30 কেজি, অ্যান্ড এটা হচ্ছে তার একটা আদি বেগ, ঠিক আছে? তো শেলটা হুট করে বিস্ফোরিত হয়ে দুইটা টুকরো হয়ে গেল। একটার ভর হচ্ছে 18 কেজি, অ্যান্ড সেই জিনিসটাই স্থির হয়ে গেল। বাকি টুকরাটার ভর কত? মানে বাকি টুকরাটার বেগ কত? সো ক্লিয়ার। সো আমাদের এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, কারণ এখানে বাহ্যিক কোনো ফোর্স আসা নেই, তার মানে এখানে অবশ্যই সংরক্ষণশীল হবে। সো আমরা কি লিখতে পারবো? প্রথমে লিখবো হচ্ছে তার আগে ভরবেগের সমষ্টি। আগে কত ছিল? এম ছিল 30 কেজি, তার বেগ ছিল 48 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। এবার বিস্ফোরণের পরের ঘটনা। বিস্ফোরণের পরে কি হলো? একটা ভাগ হলো 18 কেজি, তাহলে 18 কেজি লিখলাম, অ্যান্ড সেই জিনিসটি স্থির হয়ে গেল, তার মানে তার বেগ কত? 0। প্লাস দিব। এবার হচ্ছে বাকি অংশ। আচ্ছা বাকি অংশের ভর কত ভাই? 30 থেকে 18 বাদ দিলে কত পাই? 12 লিখবো, ইন্টু বাকি অংশের বেগ। আমরা বাকি অংশের বেগ ধরে নিচ্ছি ভি, এখানে লিখলাম ভি। এখান থেকে আমরা সিম্পলি ভি এর ভ্যালু বের করে ফেলবো। ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। শেষ ম্যাথ, সিম্পল অ্যাজ দ্যাট। চলেন নেক্সট ম্যাথে মুভ করি। 8 কেজি ভরের একটা বস্তু আছে, আমরা এগুলা এই প্যান্টে দিয়ে করি। এটা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস ভাই, কারণ আপনারা যেখানেই দেখেন না কেন, আমি বিশ্বাস করি বালির গড় বাধা এটা নিয়ে আপনি অনেক পেন খাইছেন। চলেন আমরা শিক্ষিত কাজের কনসেপ্ট দিয়ে করবো, দেখবেন একদম সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? আমরা যা শিখছি সেটাই অ্যাপ্লাই করার ট্রাই করবো, ঠিক আছে? সেম কথা। 8 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে পড়ে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুটির উপর বালির গড় বাধা নির্ণয় করতে বসে। তো চলেন আমরা একটা ডায়াগ্রাম দিয়ে চিন্তা ভাবনা করবো। সো প্রথমত ঘটনা একে যেটা হবে যে এখানে একটা 8 কেজি বস্তু আছে, ঠিক আছে? এটার ম্যাস হচ্ছে 8 কেজি, অ্যান্ড নিচে আমরা ধরতেছি এখানে প্রচুর বালি। ক্লিয়ার? এটা হচ্ছে ঘটনা 1। তো জিনিসটা এরকম করে পড়বে এখানে। এন্ড এই ডিস্টেন্সটা কত ভাই? এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমাদের কত বলা আছে দেখেন, 10 মিটার উপর থেকে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা কত? 10 মিটার। এটা হচ্ছে ঘটনা 1। এবার ঘটনা 2তে চিন্তা করবো যে বস্তুটা বালির ভিতরে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে সে কি করছে? 50 সেন্টিমিটার প্রবেশ করছে অলরেডি। তাহলে ধরে নেন বস্তুটা এখন এই জায়গায় একটু ঢুকে গেছে, ঠিক আছে? তার মানে তার যে নিচের প্রান্তটা সেটা কতটুকু ঢুকছে? 50 সেন্টিমিটার। এই যে এই জায়গাটা কতটুকু ঢুকছে? এতটুকু কত ভ্যালু? আপনি যদি এইটুকু একটু চিন্তা করেন, আমি একটু হোয়াইট পেন নিব। এই যে এই ভ্যালুটা মানে কতটুকু ঢুকছে মাটির ভিতরে সে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের একদম 50 সেন্টিমিটার, মানে 50 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। ক্লিয়ার? সো এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এখানে কৃতকাজের কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করবো। দেখেন এখানে বেগ নিয়ে কোনো কথাবার্তা বলা নেই, তার মানে আমরা লিখতে পারি যে কৃতকাজ ইকুয়ালস টু কি ছিল? যান্ত্রিক শক্তির পরিবর্তন। যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি, গতিশক্তি। যেহেতু বেগ নিয়ে কোনো কথাবার্তা বলে না, তার মানে আমাদের গতিশক্তির পরিবর্তন 0, তার মানে বেগ আমরা ধ্রুব ধরতেছি। ক্লিয়ার? আর তাছাড়া ধ্রুবই হওয়ার কথা, কারণ এখানে যখন পড়ছে সে তখন মুক্তভাবে পড়ছে, ইউ ইকুয়ালস টু 0। অ্যান্ড যখন সে মাটির মানে বালির ভিতরে ঢুকে গেছে 10 সেন্টিমিটার, তখনও কিন্তু তার শেষ বেগ 0। সো আলটিমেটলি গতিশক্তির পরিবর্তন 0 এখানে, যেহেতু তার আদি বেগ 0 ছিল। সো এখানে আমাদের টোটাল ঘটনাটাই ঘটছে বিভব শক্তির পরিবর্তনের কারণে, তাহলে ডেল ইপি লিখলাম। ক্লিয়ার? সো এখন আমরা বালির গড় বাধা নিয়ে কাজ করতেছি। তো আমরা বালির গড় বাধা যে বলটা সেটাকে আমরা এফ বললাম।
এইবার একটা জিনিস খেয়াল করেন, বালির ক্ষেত্রে কৃত কাজ কি হবে খেয়াল করেন, বালির গড় বাধা যেই দিকে বাধা দিবে বলটা সরণ কিন্তু তার উল্টার দিকে ঘুরছে, তার মানে বলটা যদি নিচের দিকে ঢুকতে চায় বালির ভিতরে, এটা হচ্ছে বালি, বালি কিন্তু অবশ্যই তাকে উল্টা দিকে ফোর্স দিবে। তার মানে তাদের এখানে বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে কাজ ইকুয়ালস টু বল ইন্টু সরণ কস 180 ডিগ্রি, কস 180 মানে কত -1। আমরা ডাব্লিউ ইকুয়ালস আমি কি লিখতে পারবো -f ইন্টু এক্স, এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসবো ডেল ইপি। এখন ডেল ইপির ক্ষেত্রে কি হবে, শেষ অবস্থায় বিভব শক্তি মাইনাস আদি অবস্থায় বিভব শক্তি। আচ্ছা এবার জিনিস খেয়াল করেন তো ভাই, শেষ অবস্থায় বিভব শক্তি কত হবে, যখন একদম মাটিতে পড়ে গেছে তখন ভূমি থেকে তার উচ্চতা কত, 0, তাহলে 0 গেল, ক্লিয়ার 0। শেষ অবস্থায় তার বিভব শক্তি কত, 0। আচ্ছা এবার মাইনাস দিব আদি অবস্থায় বিভব শক্তি, তাহলে আমরা এম লিখবো, জি লিখবো। আচ্ছা শেষ অবস্থায় বিভব শক্তি 0 কেন ভাই, কারণ আমরা এই ম্যাথটা যদিও সলভ করছি তাও বলি, যখন মাটিতে পড়ে গেছে এইচ কত 0, তার মানে mg ইন্টু এইচ, mg ইন্টু 0 কত 0, তার মানে শেষ অবস্থায় বিভব শক্তি আমাদের 0। এবার আসেন আদি অবস্থায় বিভব শক্তি মাইনাস mg ইন্টু এইচ। এখন এই এইচটা কত খেয়াল করেন তো, আদি অবস্থা, এটা ছিল আদি 1 নাম্বার মানে ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে আমাদের ফাইনাল অবস্থা। দেখেন আদি অবস্থায় এই ডিস্টেন্সটা কত, এখানে সবাই ভুল করেন, দেখেন টোটাল ডিস্টেন্সটা খেয়াল করবেন, আগে ছিল 10 মিটার এন্ড ভিতরে ঢুকছে 50 সেন্টিমিটার, তার মানে টোটাল ডিস্টেন্স কত, মানে টোটাল উচ্চতাটা কত আদি অবস্থায়, আমরা যে 1 নাম্বার ঘটনা বা ইনিশিয়াল অবস্থা এখানটাতে বলতেছিলাম, এখানে সবাই যেটা করবেন মনে করবেন যে এখানে 10 মিটার উপরে ছিল, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি অ্যাকুরেট অ্যান্সার না, হয়তো আপনাকে কেউ কেউ টিক দিয়ে দিতে পারে, বাট এটা কিন্তু অ্যাকুরেট অ্যান্সার না, কারণ আমাদের শেষ অবস্থায় কিন্তু জিনিসটা বালির ভিতরে 50 সেন্টিমিটার অলরেডি ঢুকে গেছে। তার মানে আদি অবস্থায়, মানে আমি যখন শুরুতে চিন্তা করতেছিলাম তখন কিন্তু আমরা যখন ভূমি চিন্তা করতেছি তখন ভূমির প্ল্যানারটা কিন্তু অবশ্যই আমরা নর্মাল যে বালি তার থেকে 50 সেন্টিমিটার নিচে চিন্তা করতে হবে, কারণ সেকেন্ড ঘটনায় কিন্তু জিনিসটা 50 সেন্টিমিটার ভিতরে ঢুকছে, তার মানে আমাদের এইখানে এইচ কত আসবে, এইচ আসবে হইতেছে আমাদের টোটাল 10 মিটার এবং 50 সেন্টিমিটার ইন্টু 10⁻²। ক্লিয়ার? আই গেস এতটুকু আমাদের একদমই ক্লিয়ার। তো এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদেরকে এবার ঘটনা ঠিক আছে, এখানে কিছু চিন্তা করেন, আমরা বলছিলাম যে কৃতকাজ নেগেটিভ আসবে, মানে কৃতকাজ আমাদের নেগেটিভ আসবে। এবার খেয়াল করেন, তার মানে যেহেতু দুই পাশেই বালির দ্বারা কৃতকাজ যেটা নেগেটিভ হবে, তার মানে বাম পক্ষ বালির কৃতকাজ, ডান পক্ষ বালির কৃতকাজ। তো বাম পক্ষ যদি নেগেটিভ হয়, দুই পাশে যেহেতু বালির কৃতকাজ, ডান পক্ষ নেগেটিভ হবে, খেয়াল করেন ডান পক্ষ আমরা নেগেটিভ পাইছি, সেখানে আমাদের কোনো কাজ করার কিছু নাই, ঠিক আছে? তো এখন এই এক্স এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে কথা। তো দুই পাশ থেকে মাইনাস চলে গেল, আমরা এফ লিখলাম, অ্যান্ড এক্স কত, খেয়াল করেন এক্স কি, বালি যখন বাধা দিছে তখন যে সরণটা ঘটছে, বালি যখন বাধা দিছে তখন সরণ কত। এইখানে পাবলিক আরেকটা ভুল করবে, এখানেও আপনারা যে কাজটা করবেন যে বোকার মতো এই পুরো ভ্যালুটা বসাবেন, বাট এই পুরো ভ্যালুটা তো বসবে না ভাই। বালি কোথা থেকে আসছে, বালি তো আসছেই যখন এই যে মাটি শেষ হয়েছে এই 50 সেন্টিমিটার এইটুক জায়গায় হচ্ছে গিয়ে বালির ফোর্সটা অ্যাক্টিভেটেড, বালির ফোর্সটা এই পুরো যখন শূন্য ছিল এখানে তো বালি কোনো বাধা দেয় নাই, তার মানে এক্স এর মধ্যে কিন্তু শুধুমাত্র 50 সেন্টিমিটার আসবে। বাট আমরা যখন আদি অবস্থায় বলটার উচ্চতা চিন্তা করবো তখন কিন্তু 10 মিটারের সাথে 50 সেন্টিমিটার আসবে, তার মানে এফ ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত, শুধুমাত্র 50 সেন্টিমিটার। কেন ভাই, কারণ এফটা হচ্ছে কি বালির গড় বাধা, মানে বালির বাধা বল, বালির বাধাদানকারী বল, অ্যান্ড এক্সটা কি, বালি যতক্ষণ ধরে বাধা দিছে, তার মানে বালি কখন বাধা দিছে, যখন 50 সেন্টিমিটার ঢুকছে তখনই তো দিছে, শূন্য থাকা অবস্থায় তো আর বালি বাধা দিতে পারে না, তার মানে এক্স এর ভ্যালু এখানে কত আসবে, শুধুমাত্র 50 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি লিখবো, এফ ইন্টু এক্স মানে 50/100 ইকুয়ালস টু কত, এম জি ইন্টু বাকিটুকু। তাহলে এম এর ভ্যালু কত, এই যে 8 কেজি দেওয়া আছে সুন্দর করে, 8, জি এর ভ্যালু কত 9.8 ইন্টু 10 প্লাস 50 ইন্টু 10⁻²। শেষ। এখান থেকে আমরা ভ্যালু কার বের করবো, এফ এর ভ্যালু ইউনিট কি আসবে, অবশ্যই নিউটন, কারণ আমরা সব কিছু চেঞ্জ করে এসআইতে নিয়ে গেছি। ভাই এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতাম, আমি ট্রাই করতাম কি সব কিছু জেনারেলি এসআইতে নেওয়া, যদি জিনিসটা ইজিয়ার হয়, কারণ এসআইতে নিলে পরবর্তীতে আমার এখানে বসে ক্যালকুলেট করতে হবে না যে আমাদের ফোর্সের একক কি ডাইন আসতেছে না নিউটন আসতেছে, এটা বোঝা লাগবে। আমি যেহেতু সব কিছু এসআইতে নিয়েছি, ফোর্সের একক অবশ্যই এসআই হবে, যেটা হচ্ছে নিউটন। সো এক কথায় লিখে দিলাম, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে কি টোটাল ম্যাথটা। আমি মনে করি ভাই এইভাবে যদি আপনি ম্যাথগুলো সলভ করেন অনেক ইজি হয়ে যায়। আমার মনে হয় এই জিনিসটা আপনারা অনেক কমপ্লিকেটেডভাবে করছেন, জাস্ট আমি এভাবে করে দেখালাম। মানে অবশ্যই এটা বলে রাখি যে আপনারা কিন্তু অবশ্যই এই ম্যাথটা করার জন্য ডায়াগ্রামটার কোনো প্রয়োজন নাই, ডায়াগ্রামটা আপনার জাস্ট আপনাকে বোঝানোর জন্য করছি, অথবা আপনার যদি বুঝতে প্রয়োজন পড়ে পরীক্ষার হলে এটা আঁকতে পারেন, এটা কাইটা দেওয়ার কোনো ডিজাইন এটা থাকলে আরও ভালো। বাট আপনি যদি ডায়াগ্রাম ছাড়া জাস্ট এতটুকু পোর্শন দিয়ে রাখেন আপনি কিন্তু 10 আউট অফ 10ই পাবেন, ঠিক আছে? কারণ এটা অ্যাডমিশন। ওকে, আসেন নেক্সট ম্যাথটা করি। মাঠের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়া 0.5 কেজি ভরের একটা ফুটবল 50 সেন্টিমিটার দূরত্বে গিয়ে থেমে গেল। ফুটবলটির প্রাথমিক বেগ 30 মিটার পার সেকেন্ড হলে ঘর্ষণ বলের মান কত? খুবই সুন্দর একটা জিনিস ভাই, এটাও কিন্তু আমরা কৃতকাজ দিয়ে করতে পারি। চলুন ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজ দিয়ে ম্যাথটা করি। তো আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু যান্ত্রিক শক্তির পরিবর্তন। একটা জিনিস খেয়াল করেন তো ভাই, ফুটবলটা যখন গড়ায় গেছে তখন এখানে তার কোনো উচ্চতা এগুলো কিছু বলা নাই, তার মানে কি ফুটবলটা ভূমির সাথে সমান্তরালে গড়ায় গেছে, এখানে ঢুকে যাওয়ার কোনো ঘটনা ঘটে নাই।
জিনিসটা সমান্তরালে গেছে, তার মানে আমাদের ডেল এইচ বা উচ্চতার পার্থক্য 0, তার মানে কি বিভব শক্তির কোনো পরিবর্তন ঘটে নাই, তার মানে এখানে কৃত কাজ মানে কি গতিশক্তির পরিবর্তন। তাহলে আমি কি লিখতে পারি W ইকুয়ালস টু ডেল ইকে। এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। আসেন এবার চিন্তা ভাবনা করবো, আমাদের ডাব্লিউটা আমরা এখানে ধরছি হচ্ছে ঘর্ষণ বলের দ্বারা, ঠিক আছে। তো আপনি কিন্তু এখানে ভাই ফুটবলের দ্বারা কৃতকাজ ধরতে পারেন, ফুটবলের দ্বারা যদি কৃতকাজ হয় তখন জিনিসটা কি হবে, পজিটিভ হবে, বাট আমরা এখানে ধরছি ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজ, কারণ আমাদের ঘর্ষণ বলের মান চাইছে যাতে আমাদের চিহ্ন সহ মানটা পাওয়া যায়, এই জন্য আর কি, ঠিক আছে। মানে মানের মধ্যে আসলে চিহ্ন দরকার না, বাট কোনোদিন যদি আমাদেরকে বলে যে দিকটা কোন দিকে, তখন চিহ্নটা নির্দেশ করবে, কারণ আমরা জানি যে বল একটা ভেক্টর, আর ভেক্টরের দিক নির্দেশ করে তার চিহ্ন, তাই। সো আমরা পুরো জিনিসটা একবারে শিখে রাখি আর কি। সো কৃতকাজ মানে কি বলছি আমরা ভাই, ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজ। একটা জিনিস খেয়াল করবেন ভাই, ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজ এখানে কত হবে। দেখেন একটা মাঠের মধ্যে দিয়ে যখন বল গড়ায় যাচ্ছে, বলের গতি এইদিকে, সো ঘর্ষণ বলটা কিন্তু অবশ্যই তার সরণের বিপরীতে কাজ করে, এন্ড ঘর্ষণের দিক সবসময় সরণের বিপরীতে হয়। তার মানে যে বলের দিকই সরণের বিপরীতে, যেহেতু সরণ আর বলের মধ্যবর্তী দিক, মানে ঘর্ষণ বল যেহেতু সরণের বিপরীতে কাজ করে, তাহলে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় 180 ডিগ্রি হয়, যার কারণে কজ 180 ডিগ্রি ভ্যালু -1 হওয়ার কারণে কৃতকাজ কিন্তু সবসময় আমাদের এখানে কি পাবো, নেগেটিভ পাবো। সো আমরা এখানে কি লিখতে পারি, বল ইন্টু সরণ Fx, আগে একটা মাইনাস দিয়ে নেব কারণ আমরা ঘর্ষণ বল দ্বারা চিন্তা করতেছি। এবার ডে লিখে তো হাফ লিখলাম m ইন্টু ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম স্কোয়ার, আমি হাফ ইন্টু এম কমন নিয়ে নিব, এম নিলাম ইন্টু ব্র্যাকেটের মধ্যে পড়বে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার দেখি, তো প্রাথমিক বেগ 30 মিটার পার সেকেন্ড, মানে কি এটা আমাদের ইউ দেওয়া আছে, আর বলা আছে কি বলটা থেমে যায়, তার মানে আমাদের ভি কত ব্রো, ভি হচ্ছে 0। তো আসুন কাজকর্ম করি, মাইনাস এফ ইন্টু এক্স। আচ্ছা এক্স কত হবে ভাই, দেখেন তো 50 মিটার দূরত্বে গিয়ে থামে, তার মানে এই যে থামার টোটাল প্রসেসটাতেই কিন্তু ঘর্ষণ কাজ করতে চলে, তার মানে আমাদের এক্স কিন্তু এই পুরো 50 মিটার, কারণ এক্স বেসিক্যালি জিনিসটা কি, এফ ইন্টু এক্স এর ক্ষেত্রে এক্স মানে যতক্ষণ ধরে বলটা অ্যাক্টিভ ছিল, সো এক্স মানে এফটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ ছিল, যতক্ষণ ধরে ফুটবলটা থামছে, তো সে কিন্তু 50 মিটার দূরত্ব ধরে সে থামছে, সো অবভিয়াসলি এক্স হবে এখানে পুরো 50 মিটার, তাহলে মাইনাস এফ ইন্টু 50, ক্লিয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু এম, এম এর ভ্যালু কত দেওয়া আছে 0.5 কেজি দেওয়া আছে, 0.5 ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভির ভ্যালু তো 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 30 হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করবেন ভাই, আমরা যেহেতু বলছিলাম যে কৃতকাজ আমরা নেগেটিভ পাবো, তার মানে এখানে আমরা নেগেটিভই পাচ্ছি, ডান পাশেও খেয়াল করবেন যেহেতু দুইটাই ঘর্ষণ বলের দ্বারা কৃতকাজ, সো আমরা কিন্তু দুই পাশেই নেগেটিভ পাওয়া লাগবে, খেয়াল করেন 0 স্কোয়ার থাকার কারণে এখানে কিন্তু আমরা অ্যান্সারটা মাইনাসই পাচ্ছি, তার মানে আমাদের চিহ্ন ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। সো এখান থেকে দুইটা মাইনাস কাটাকাটি চলে গেলে আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে এফ এর ভ্যালু বের করে ফেলতে পারবো, ইউনিট কি হবে অবশ্যই নিউটন, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাঙ্ক্ষিত ঘর্ষণ বল। তো দেখেন ভাই কৃতকাজের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুবই ইজিলি ঘর্ষণ বল বের করে ফেলতে পারলাম। এটার জন্য আপনার হয়তো এখানে অবিলম্ব প্রতিক্রিয়া আনা লাগতো, কি ঘটছে অনেক কিছু আনা লাগতো, আমরা ডিরেক্টলি কৃতকাজের কনসেপ্ট ইউজ করলাম, এন্ড আমরা কোয়েট 5-6 এর ম্যাথটা ইজিলি সলভ করে ফেললাম, ঠিক আছে। সেই জন্য হচ্ছে ম্যাথটা, চলো নেক্সট ম্যাথে মুভ করি। আনুভূমিক কাঠের উপর একটা প্যারাক উলম্বভাবে রাখা আছে, 1 কেজি ভরের একটা হাতুড়ি দ্বারা প্যারাকটিকে খাড়া নিচের দিকে এত বেগে আঘাত করা হলো, প্যারাকটি কাঠের মধ্যে 0.1 মিটার ঢুকে গেল, গর্ভাধানকারী বল কত। ভাই এই ম্যাথটা আমরা কনসেপ্ট ক্লাসে খুব ভালো মতো ক্লিয়ার করছি, ঠিক আছে। যারা নিউটনের মেকানিক্সের ক্লাসে এটা পাইতেছেন না ভাই, তাহলে তারা আপনারা এটা কাজ ক্ষমতা ও শক্তির যে কনসেপ্ট ক্লাস আছে ওইখানে পেয়ে যাবেন, কারণ জিনিসটা দুইটা একসাথে অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো কলাইন করে, তো সো পাশাপাশি দেওয়া কলাইট করে, তার সেরকম পাশাপাশি দেওয়া, সো আপনারা 4-এ না পাইলে 5-এ পেয়ে যাবেন। বাট এই ম্যাথটা আমরা কমপ্লিটলি ডায়াগ্রাম এঁকে দুইটা টপ দিয়ে বুঝেছি, লাইক কখন 4 মিটার পার সেকেন্ডে কী ঘটবে, খারাপ অ্যান্ড যদি জিনিসটা জাস্ট পড়ে যায় বা মুক্তভাবে পড়ে তখন কি ঘটবে। সো আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন, এই জিনিসটা আমাদের কমপ্লিটলি ডান ভাই, কাইন্ডলি কনসেপ্ট ক্লাস একটু দেখে আসেন ভাই, কনসেপ্ট ক্লাস অনেক মানে প্রচুর এন্ডেভর দিয়ে বানানো, সো এটা একটু কাইন্ডলি ভালো মতো করবেন, আমি বারবার রিকোয়েস্ট করি, কারণ আমি আপনাকে একবার একটা কথা বলতেছি যে আপনি যদি কনসেপ্ট ক্লাস করেন, আমাদের অ্যাডমিশনের ছোট্ট একটুখানি ক্লাসটাকে স্পেশাল ওইটুকু করেন, অ্যান্ড এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করেন, অ্যান্ড আপনি যদি আপনার বাকি প্রবলেমগুলো আমাদের উইকলি সলভ ব্যাচে দিতে থাকেন ভাই, এরপরে আপনার ফিজিক্সের উপর আর কোনো ঝামেলা থাকবে না, আই ক্যান অ্যাশিওর ইউ দ্যাট ইনশাআল্লাহ, ঠিক আছে। সো পেন খায়েন না, এগুলো আমরা সব করছি। আচ্ছা, একটা বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ এত হয়, পাখাটির কৌণিক ত্বরণ বের করো যখন 10 বার ঘূর্ণনে পাখাটির সমকৌণিক বেগ প্রাপ্ত না হয়, আর একবার হচ্ছে 8 বার ঘূর্ণনে পাখাটির সমকৌণিক বেগ প্রাপ্ত হয়ে থাকলে। আচ্ছা ভাই আমাদের একটা জিনিস তো বের হয়ে গেছে, খেয়াল করেন বলছে কৌণিক ত্বরণ বের করতে। আচ্ছা ত্বরণ জিনিসটা কখন হয় ভাই, যখন বেগের পরিবর্তন ঘটে। আচ্ছা বেগের পরিবর্তন ঘটলে বেগটা কি কখনো সমবেগ হইতে পারে? সমবেগ তো হইতে পারে না, বেগের পরিবর্তন ঘটা মানেই অসমবেগ। তাহলে আমাদের যখন বলছে যে সমকৌণিক বেগ মানে কি, বেগের পরিবর্তন নাই,
সমকোণিক বেগ মানে কি, বেগটা সেম, তার মানে বেগের পরিবর্তন নাই। তার মানে এই যে বি নাম্বার অ্যান্সারে কি করবে ভাই, যদি বেগের পরিবর্তন নাই তার মানে কি ত্বরণ 0। এখন যেহেতু সমকোণিক বেগের পরিবর্তন নাই তার মানে কি কৌণিক ত্বরণ 0। তার মানে আমাদের কৌণিক ত্বরণকে আমরা বলি আলফা, বি এর ক্ষেত্রে আলফার ভ্যালু কিন্তু 0। তো বি এর অ্যান্সার আমাদের শেষ। ঠিক আছে, আসেন এবার আমরা এ নিয়ে কাজকর্ম করি। 10 বার ঘূর্ণনে পাখাটি সমকোণিক বেগ প্রাপ্ত না হলে, মানে এই ক্ষেত্রে সমকোণিক বেগ পাই না, তার মানে বেগের মানের ভ্যালুর ডিফারেন্স হইতেছে, তার মানে আমাদের কিন্তু ত্বরণ আছে। তো আসেন আমাদের প্রথমে তো বলছে 10 বার ঘুরে, তো 10 বার ঘুরাকে কি বলা হয়, এখানে এটাকে আমরা কি বলবো, সরণ বলবো, রাইট, কৌণিক সরণ বলবো। তো থিটা ইকুয়ালস টু কি দাঁড়াবে, 10 রেভ। আচ্ছা মনে আছে ভাই রেভ মানে কত, আমরা জানি যে 1 রেভ ইকুয়ালস টু, এগুলো থিওরি ক্লাসে অনেক বলছে, 1 রেভ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। আমরা জানি যে ঘূর্ণনের ক্ষেত্রে, প্যারামিটারের ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান, মানে কৌণিক সরণের ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। তাহলে এটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিই, তাহলে 10 ইন্টু 1 রেভ মানে 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাই দিয়ে গুণ দেন, তাহলে কত পাবো, 10 দুগুণে 20, তাই তো, শিওর না? হ্যাঁ শিওর, আমি 20 পাই রেডিয়ান, ওকে সেটা পাইছি। আচ্ছা এবার কি বলছে, ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ হয় এত। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো ভাই, পাখাটা সুইচ অন করছিলাম, তার মানে পাখাটা কিন্তু প্রথমে অফ ছিল, তার মানে এটার আদি কৌণিক বেগ কত, 0 রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার? আচ্ছা এবার 10 বার ঘূর্ণনের পর তার কৌণিক বেগ হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এটা কি তার শেষ বেগ, তার মানে ওমেগা কত, 20 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা চাইছি কি ভাই, চাইছি তো আমাদের কৌণিক ত্বরণ কত, মানে আলফা ইকুয়ালস টু ওয়াট। আচ্ছা আমরা তো এমনি সূত্র টুত্র জানি তাই না, যে আমরা এরকম জানি না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই একটা জানি। আচ্ছা আর কি কি জানি, আমরা যেটা করব, আমরা আমাদের রৈখিক যে প্যারামিটার বা রৈখিক যে ফর্মুলাগুলো আছে ওইগুলার ইউজ করে আমরা কৌণিক জিনিসপাতি বের করার ট্রাই করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি জানি, বাট এখানে তো আবার সময় লাগবে, একটা প্যারা, সময় টি তো জানি না। আরটা দেখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই জিনিস একটা পরিচিত লাগে, দেখি তো পারি কিনা। ভি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ইউ মানে হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে আলফা, মানে কৌণিকের ক্ষেত্রে, আর এস মানে হচ্ছে থিটা। দেখেন সবকিছু আমরা এখানে জানি, তো চলেন এটা অ্যাপ্লাই করে ফেলাই। তো এখান থেকে যদি আমরা বের করি, আমাদের আলফা চাইছে, তাহলে আলফা মানে কি দাঁড়াবে, আলফা মানে দাঁড়াবে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা ওমেগার ভ্যালু কত, 20 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 20 হোল স্কোয়ার মাইনাস ওমেগা নট মানে 0, লিখলাম না, বাদ দিলাম, 2 ইন্টু থিটা, থিটা মানে কত, 20 পাই রেডিয়ান, 20 পাই। সো কত আসবে আমাদের, উপরে আসছে 400, উপরে আসবে 400, নিচে আসবে 40, 400কে 40 হচ্ছে পুরোটা করেই ফেলি, উপরে আসছে হচ্ছে কি আমাদের কোনো পাই ছিল না, হ্যাঁ কোনো পাই ছিল না, 20 স্কোয়ার, নিচে আসছে 40 ইন্টু হচ্ছে পাই আছে একটা 3.183 ইউনিট কি আসবে ভাই, সব কিছু তো আমরা এসআইতে বসাইছি। তো দেখেন এই যে এসআইতে বসাইলে একটা লাভ, আমি যদি এখানে রেভ নিয়ে কাজ করতাম, এখানে আমার আবার ক্যালকুলেট করতে হবে যে ইউনিট কি, বাট আমি সবই তো এসআইতে করছি তাই না, এসআই এসআই এসআই। সো ডিরেক্টলি কৌণিক ত্বরণের এসআই ইউনিট কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, সরাসরি বসাই দিলাম, আমাদের রুয়েট 5-6 এর ম্যাথ ডান। ওকে চলুন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। স্থির পানির উপর ভাসমান একটা নৌকা হতে একজন লাখ আনুভূমিক লোক, আচ্ছা এটা তো সেই ম্যাথটা যেটা আমরা থিওরি ক্লাসে করছি, যাক এটা সলভ করা লাগবে না, এটা আমরা অনেক সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে থিওরি ক্লাসে সলভ করে আসছে ভাই, কাইন্ডলি ওইটা দেখে আসেন, কাইন্ডলি থিওরি ক্লাসে ভাই ম্যাক্সিমাম জিনিসপাতি আমরা সলভ করেছি, কারণ আমি থিওরি ক্লাস করার সময় টার্গেট ছিল যেন টেস্ট পেপারের ম্যাথও সলভ হয়ে যায়, কোশ্চেন ব্যাংকের ম্যাথও সলভ হয়ে যায়, বাট তারপরেও আপনাদের প্রিপারেশনটাকে আরেকটু ঝালাই করার জন্য এরকম আলাদা ক্লাস দেওয়া, ঠিক আছে এই আর কি। চলুন এই ম্যাথটা সলভ করি। 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটা পিতলের নিরেট গোলক, ভালো কথা, নিরেট গোলক একটা নদী তলে, মানে একটা হেলানো তল বলে, নদী তল মানে হচ্ছে একটা হেলানো তল, একটা হেলানো তলে গড়াতে গড়াতে, দেখেন গড়ানো মানে কি, পিছলাই পড়ে নাই, তার মানে কি কৌণিক গতিশক্তি আছে, ভূমিতে এসে পড়ে, ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি বের করো। আচ্ছা ইজি, তো আমরা কনসেপ্টে কি জানতাম, এই যে এই তো গোলকটা এখানে থাকে, লাস্টে সেখানে পরে উচ্চতা কত থাকে h, এখানে বেগ থাকে কত v, এর একটা কৌণিক রোটেশনাল বেগ থাকে যেটা হচ্ছে ওমেগা, আর শুরুতে বেগ থাকে 0, রোটেশনও থাকে 0, মানে u থাকে 0, রোটেশনও থাকে 0, এই তো হিসাব। তো আমরা জানি যে mgh ইকুয়ালস টু, যেহেতু গড়ায় গড়ায় পড়ছে তার মানে কৌণিক গতিশক্তি আছে হাফ ইন্টু mv স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। আর এইখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাইতেছিলাম বলুন তো, এই যে যখন নিরেট গোলক বলে থিওরিতে দেখাইছিলাম না, v ইকুয়ালস টু কি পেয়েছিলাম, √10/7 ইন্টু gh, তার মানে তার গতিশক্তি কত ভূমিতে পড়া অবস্থায়, ভি তো তার ভূমিতে পড়া অবস্থায় বেগ, রৈখিক বেগ, তাহলে তার গতিশক্তি কত, ই কে কত, এটা হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাহলে হাফ লিখলাম, এম লিখলাম, ভি স্কোয়ার মানে রুটটা চলে যাবে তাই তো, 10/7 জি ইন্টু এইচ, দেখেন সবই জানি আমরা, হাফ লিখলাম, এম এর ভ্যালু জানি, এই যে 2 কেজি, এম এর ভ্যালুও জানি 2 কেজি, 10/7 লিখলাম, জির ভ্যালু কি জানি, হ্যাঁ ভাই জির ভ্যালু তো অবশ্যই জানি 9.8, এইচ এর ভ্যালু কত,
এইচ এর ভ্যালু হচ্ছে 7 মিটার, এই যে 7 মিটার জানি। এখান থেকে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে গিয়ে রৈখিক গতিশক্তি, যেটা ইউনিট আসবে জুলে। তো এবার দেখেন আমাদের টোটাল শক্তি কি জানি না, এই দেখেন এখানে খেয়াল করেন এই জিনিসটা কি, এটা হচ্ছে ইকে, ক্লিয়ার। তো আমরা যদি জাস্ট ইকে এর ভ্যালুটা মানে আমরা যদি জাস্ট mgh থেকে হাফ ইন্টু mv স্কোয়ার বাদ দিই, তাহলে কি পাবো, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার মানে কি, কৌণিক গতিশক্তি, যেটা হচ্ছে ইকে রোটেশনাল, ক্লিয়ার। সো আমরা এখন ইজিলি লিখতে পারি না ভাই ইকে রোটেশনাল মানে কি, আমরা ইজিলি লিখতে পারি ইকে রোটেশনাল মানে হইতেছে গিয়া mgh মাইনাস হাফ mv স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা, আমরা কিন্তু একটা আনসার অলরেডি পেয়ে গেছি, তাই না? আমাদের কিন্তু এই যে গতিশক্তি বের করা শেষ, ভরকেন্দ্রের, গোলকের গতিশক্তি মানে ভরকেন্দ্রের গতিশক্তি, ঠিক আছে? কারণ ভরকেন্দ্র জেনারেলি সুষম বস্তুর কেন্দ্রেই থাকে। সো এবার যদি কৌণিক গতিশক্তি বের করি, আমরা mgh লিখবো মাইনাস হাফ ইন্টু mv স্কোয়ার। আচ্ছা, mgh কে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। m এর ভ্যালু জানি 2 কেজি, ইন্টু জির ভ্যালু জানি 9.8। খেয়াল করবেন জির ভ্যালু কিন্তু দেওয়া আছে, এটা মাঝে মাঝে কিন্তু 10 দেওয়া থাকে বা অন্য একটা ভ্যালু দেওয়া থাকে, সো এগুলো একটু খেয়াল করবেন জির ভ্যালু দেওয়া আছে কিনা। 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত জানি, 7 মিটার, 7 লিখলাম, মাইনাস হাফ ইন্টু mv স্কোয়ার। যে হাফ ইন্টু mv স্কোয়ার অ্যান্সার আমরা অলরেডি এখানে জানি, মানে মাইনাস ইকে, এটার ভ্যালু বসাই দিব। এখান থেকে ডিরেক্টলি আমরা কিন্তু রোটেশনাল এনার্জিটা পেয়ে যাব। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, রোটেশনাল কৌণিক গতিশক্তির ইউনিট কি হবে চিন্তা করেন তো, কি হতে পারে, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। সো এখান থেকে চিন্তা ভাবনা করে আসেন কি হইতে পারে ইউনিট, আপনার কাছে কি মনে হয় কি হবে? আচ্ছা, আমরা এভাবে চিন্তা করি আই এর ইউনিট কি হবে, দেখেন তো আই মানে কি, এম আর স্কোয়ার, মানে এম মানে হচ্ছে কেজি, আর মানে হচ্ছে মিটার, মিটার স্কোয়ার। আচ্ছা, ওমেগা মানে তো ভি বাই আর, তাই না? ওমেগা মানে ভি বাই আর, তো ভি বাই আর মানে কি, ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আর মানে কি মিটার, তাহলে মিটার মিটার কাটা, তাহলে পার সেকেন্ড থাকে, তাহলে এখানে কি থাকবে, সেকেন্ড ইনভার্স 1 হোল স্কোয়ার, এই তো আসার কথা। এবারে খেয়াল করেন কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু জিনিসটা কি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু জিনিসটা কি, আমরা কাজের একক বলতে কি বুঝি বলুন তো, এফ ইকোয়ালস টু সরি ডাব্লিউ ইকোয়ালস টু বল ইন্টু সরণ, তাহলে বলের ইউনিট কত, নিউটন। নিউটন মানে কি এম ইন্টু এ, এম মানে কি কেজি, এ মানে কি মিটার সেকেন্ড ইনভার্স টু, এটা গেল এম ইন্টু এ, বল আসলো, ইন্টু কি সরণ, তাহলে মিটার, তাহলে কাজের ইউনিট কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। তার মানে খেয়াল করেন এখানেও পাইছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, তার মানে কি কৌণিক গতিশক্তির ইউনিট কি আসবে, আমরা কিন্তু কাজের ইউনিটই পাইছি, তার মানে কৌণিক গতিশক্তির ইউনিট কি আসবে, জুল আসবে। ভাই এত কিছু করার তো পরীক্ষা হলে টাইম থাকবে না, আমিও জানি ভাই টাইম থাকবে না। একটা জিনিস খেয়াল করেন, আমরা ছোটোবেলায় রাশি পড়ছিলাম না, যে রাশির মাত্রা দিয়ে আমরা সমীকরণ প্রুফ করি, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে এই ইকুয়েশনটা লিখছি সেটা মানে কি বলেন তো, আমাদের বাম পাশে যেই ইউনিট আসবে ডান পাশে হুবহু একই ইউনিট আসবে। তো বাম পাশে তো বিভব শক্তি, বিভব শক্তির ইউনিট কি জুল, ক্লিয়ার। তার মানে ডান পাশে যতগুলো টার্ম আছে, যতগুলো পদ আছে, প্রত্যেকের ইউনিট কি আসবে, জুল আসবে। তার মানে শুধুমাত্র গতিশক্তির ইউনিটে জুল আসবে, কৌণিক গতিশক্তির ইউনিটে কিন্তু শুধুমাত্র জুলই আসবে। তার মানে কি দাঁড়াইলো, আমরা প্রথমত গতিশক্তি বের করলাম, তারপরে কি করলাম মোট শক্তি, মানে বিভব শক্তি মানে এখানে মোট শক্তি। সো বিভব শক্তি থেকে আমরা যখন আমাদের গতিশক্তি বাদ দিলাম, তখন আমরা কৌণিক গতিশক্তি পেয়ে গেলাম, মানে ইউনিট কি আসবে, খুবই সিম্পল লজিক অনুযায়ী জুল আসবে, কারণ আমরা জানি যে একটা ইকুয়েশনের দুই পাশের ইউনিট কিন্তু সেম হয়। সো যদি এই পাশে বিভব শক্তি থাকে, বিভব শক্তি কেন আমাদের মোট শক্তি, কারণ যখন উপরে ছিল তখন এটার মধ্যে কোনো গতিশক্তি বা কৌণিক গতিশক্তি ছিল না, তার মানে পুরো শক্তিটাই বিভব শক্তি আকারে ছিল, সেই জন্য মোট শক্তি মানে বিভব শক্তি। সো বাম পাশে যেহেতু আমরা জুল পাইতেছি, ডান পাশের ইউনিটগুলো জুল 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 জুলই হবে। সো আলটিমেটলি কৌণিক গতিশক্তির ইউনিট কিন্তু আমাদের জুল আসবে। সো আমরা দুইটা জিনিসে সলভ করে ফেললাম। এটা ছিল বুয়েট 4-5-এ আসা একটা ম্যাথ, বুয়েট 4-5 সালের আসা একটা ম্যাথ, 2004-2005, ঠিক আছে? তো সলভ। চলো আমরা নেক্সট ম্যাথটাতে যাই। 90 ফিট উচ্চতা হতে একটা বস্তুকে পতিত হতে দেওয়া হলো, কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। খুবই কঠিন একটা ম্যাথ দিচ্ছে, চলেন আমরা সলভ করি। আসলে কঠিন, দেখি এটা একটা বস্তু। সো আমাদের টোটাল হাইট দেওয়া আছে হচ্ছে 90 ফিট, ওকে 90 ফিট হাইট দেওয়া আছে। তো বলছে পতিত হতে দেওয়া হলে সেটা একটা স্থানে যে গতিশক্তির স্থিতিশক্তির অর্ধেক হবে, কোন জায়গাটাতে সেটা বলছে। তো আমরা ধরে নেই ভূমি থেকে এক্স উচ্চতায় এই পয়েন্টটাতে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। তার মানে আমাদের যে গতিশক্তি, এই গতিশক্তিটা স্থিতিশক্তি যেটা ইপি, এটার কি হবে, অর্ধেক হবে, ক্লিয়ার। তো এই অবস্থায় কি ভূমি থেকে উচ্চতা এক্স, পয়েন্টটাকে বলতেছে সি, তাহলে উপর থেকে এতটুকু ডিস্টেন্স কত, 90 ফিট মাইনাস এক্স। দেখেন আমরা কিন্তু এক্সটাকে ফিট ধরছি, উপরে আগে ধরে নেবেন যে আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স ফিট উচ্চতায়, এক্স ফিট উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? খুবই ক্লিয়ার হিসাবপাতি। চলেন এখন ইকে বের করি। ইকে মানে কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, হাফ লিখলাম, এম লিখলাম, ভি স্কোয়ার। আচ্ছা ভি স্কোয়ারের সূত্র কি ব্রো, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ কত, বস্তুটা পড়ছে, তার মানে কি মুক্ত হয়ে পড়ছে, ইউর ভ্যালু 0, তাহলে ইউ স্কোয়ার মানে 0,
2 লিখলাম, জি লিখলাম, এইচ এর ভ্যালু কত? এইচ মানে কি এখানে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করেন তো, বস্তুটা যখন এই পয়েন্ট পর্যন্ত আসবে গতিশক্তি পাওয়ার জন্য, সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু দূরত্ব অতিক্রম করবে না? গতিশক্তির ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত? এতটুকু। কারণ তার সি পয়েন্টে আমরা ধরে নিচ্ছি তার বেগ হচ্ছে ভি, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? 90 মাইনাস এক্স। তাহলে এইচ এর বদলে বলবে কত? 90 মাইনাস এক্স। ক্লিয়ার? এটা হচ্ছে ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার বলতে কি বলবে? 2 ইন্টু জি ইন্টু 90 মাইনাস এক্স। ক্লিয়ার? ইকোয়াস হচ্ছে হাফ ইন্টু ইপি। হাফ ইন্টু ইপি, ইপি মানে কত? এম জি এইচ। তাহলে এম লিখলাম, জি লিখলাম। আচ্ছা, এইবার এইচ কত? দেখেন সি পয়েন্টে আমরা বিভব শক্তি বের করতেছি। এইচ মানে কি? ভূমি থেকে ওই পয়েন্টের উচ্চতা। দেখেন ভূমি থেকে পয়েন্টের উচ্চতা কত? এক্স। তার মানে এখানে এইচ মানে কত? শুধুমাত্র এক্স। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি বের করবো? আমরা বের করতে চাইছিলাম এক্স ফিট। এখান থেকে আমরা এক্স ফিট বের করবো। খেয়াল করবেন দুই পাশ থেকে হাফ চলে গেল, এম চলে গেল, জি চলে গেল, তাহলে কি থাকতেছে? 90 দুগুণা 180 মাইনাস 2x, আর এই পাশে পড়ে থাকে শুধুমাত্র একটা এক্স, যেটা বামে আসলে কি হবে? মাইনাস এক্স হবে। এক্স এর ভ্যালু কত দাঁড়ায়? ওই পাশে চলে গেলে 3x। 180 কে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো? 60 ফিট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ভূমি থেকে 60 ফিট উচ্চতা। অবশ্যই লিখতে হবে ভূমি থেকে, ঠিক আছে? ভূমি থেকে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা ভুল কোথায় করবেন জানেন? যারা এখানে জিটা কাটবেন না, কেউ যদি আপনি জি এর ভ্যালু বসাই করেন, বা যদি কোনো কারণে জি না কাটাকাটি যায়, তো খেয়াল করবেন এখানে কিন্তু ফুট ধরছেন, আপনি কিন্তু টোটাল ম্যাথ করছেনই ফুটে, অ্যান্সারও কিন্তু ফুটে আসছে। অ্যান্সার কিন্তু এসআই ইউনিটে নাই। আমরা জানি যে ফুট মানে এফপিএসে যখন কাউন্ট করি তখন জি এর ভ্যালু কিন্তু 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কোনো কারণে যদি জি এখানে কাটাকাটি না যাইতো, তখন কিন্তু জি এর ভ্যালু 9.2 না, 9.8 না, তখন কিন্তু 32। সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই টাইপের ভুল কিন্তু আমরা অনেক 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 করে, আমি নিজে করতাম এই ভুলটা, তবে আপনাকে একটু ওয়ার্ন করে দিলাম যে এই ভুলটা যেন না হয়, ঠিক আছে? খেয়াল করবেন যে আপনি কাজ করতেছেন যখন, ক্যালকুলেশন কিসে আছে? আপনি কি ডিগ্রিতে করতেছেন, আপনি কি রেডিয়ানে করতেছেন, আপনি কি এমকেএসে করতেছেন, এসআইতে করতেছেন, এফপিএসে করতেছেন, না কিসে করতেছেন, নাকি সিজিএসে করতেছেন, সব কিছু মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে এমকেএস আর এসআই কিন্তু একই কথা, সেখানে আবার প্যাচ লাগাবেন না। নেক্সট ম্যাথে চলে যাই। 25.2 কিলোমিটার পার ঘন্টা বেগে চলা একজন সাইকেল আরোহী 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মোড় ঘুরছিল। কোনো দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে কতটা হেলে থেকে চলতে হবে? সো আমাদেরকে থিটা জিজ্ঞাসা করছে। শিওর হয়ে দেখতে হবে। আচ্ছা, থিটা আগে বাইর করে, এগুলো পরের কথা। হ্যাঁ, সো এখানে ভি দেওয়া আছে। ভি কত ভাই? ভি দেওয়া আছে হচ্ছে 25.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 25.2 কিলোমিটার বাই আওয়ার মানে 1 আওয়ার, তাই তো? 25.2 কে আমি যদি মিটারে নিয়ে নিই, 10 কিউব নিলাম, আওয়ার মানে 3600 ইউনিট পেলাম মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ভি পেয়ে গেছি। আচ্ছা, এবার আমাদের কি দেওয়া আছে? 5 মিটার ব্যাসার্ধ, তার মানে আমাদের আর দেওয়া আছে কত? 5 মিটার। আচ্ছা, তাহলে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। ভাই এত কোশ্চেন রুয়েটে আসছে, এত সহজ কোশ্চেন, শিওর ভাই? আসলে আমরা থিটার ভ্যালুটা বের করি। থিটার ভ্যালু কত আসবে? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে গিয়ে 25.2 into 10 cube divided by 3600 v square by rg। আর এর ভ্যালু কত? 5 মিটার into 9.8। দেখি এত সহজ কোশ্চেন কিন্তু কুয়েট আসার কথা না, 45 ডিগ্রি আসছে। ঘটনা হইতেছে গিয়া আমাদের এখানে ডায়াগ্রামটা বুঝতে হবে। আমাদের কোশ্চেনটা করছে ভূমির সাথে কতটা কোণে। ক্লিয়ার? ভূমির সাথে কোণ বলছে, আমাদের কিন্তু উলম্বের সাথে কোণ পড়া নাই। মনে আছে আমি ব্যাংকিং কোণ পড়ানোর সময় এই ডায়াগ্রামটা আপনাদের মাথায় বারবার করে ইনপুট দিছি, বারবার। একটু খেয়াল করেন, আমি তাও আরেকবার দেখাই। তো আমরা বাস দিয়ে চিন্তা করি, বাস দিয়ে চিন্তা করেন জিনিসটা ইজি হয়তো। এটা হচ্ছে বাসের ব্যাক সাইড চিন্তা করেন, বা ফ্রন্ট সাইডও চিন্তা করতে পারেন, ঠিক আছে? মানে বাসটা এরকম করে আসে, ঠিক আছে? মানে বাসটা এই বরাবর যাচ্ছে, মানে ভিতর দিকে যাচ্ছে। আমি খুব ভালো মতো বুঝেছিলাম, মানে রাস্তাটা হচ্ছে স্ক্রিনের ভিতরে যাচ্ছে বা স্ক্রিন থেকে বাইরে আসছে, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করতেছি। তো রাস্তাটা হচ্ছে থিটা কোনো ধরনের হেলানো। তো মনে আছে ভাই আমরা জিনিসটা কীভাবে করছিলাম? একটু খেয়াল করে দেখবেন। আমার আই গেস আপনাদের মনে থাকার কথা, তা নাহলে আমার চেষ্টা ব্যর্থ হয়ে যায় ভাই। দেখেন খেয়াল করেন, বাসটার ভর যদি এমজি হয়, এম হয়, তাহলে ওজন খাড়া নিচের দিকে এমজি কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, বাসটার অবিলম্ব প্রতিক্রিয়া খাড়া 90 ডিগ্রি, মানে খারাপভাবে আর এখানে কাজ করে, এই তো। আচ্ছা, এখানে যদি অ্যাঙ্গেলগুলো নিয়ে একটু কাজকর্ম করি, যদি আর কে আমরা পিছনে নেই, এভাবে চিন্তা করি, একটা জিনিস খেয়াল করবেন, এই অ্যাঙ্গেলটা কত? এটা কত? এতটুকু 90, এতটুকু থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। আচ্ছা, আবার খেয়াল করেন, এই জিনিসটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই জিনিসটাও কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই টোটালটা, এই যে খেয়াল করেন, এই যে এতখানি জিনিস, এই পুরাটাও কিন্তু 90 হবে। তার মানে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এতটুকু অ্যাঙ্গেল কত? এইটা থিটা। এবার আর কে আমরা দুটো উপাংশে ভাগ করব, তাই তো? আর কে দুটো উপাংশে ভাগ করি, একটা হচ্ছে উপাংশ এইটা,
এবার খেয়াল করবেন বিপরীত কোণ অনুযায়ী এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। আবার আর একটা উপাংশ অনুভূমিক, সেটা কি এইদিকে, তো উপর দিকে যাবে হচ্ছে ভাই আর কস থিটা, আর নিচের দিকে আসবে কে, নিচের দিকে আসবে হচ্ছে আর সাইন থিটা, মানে অনুভূমিক বরাবর। এবার এটা যদি খেয়াল করেন এই থিটা অ্যাঙ্গেলটা কিসের সাথে খেয়াল করছেন? থিটাটা কিন্তু আমাদের কার সাথে? থিটা হইতেছে আমাদের উলম্বের সাথে, মানে এই থিটা, এইটা কিন্তু থিটা না, আমরা যে থিটাটা পাইছি এই অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় আমাদের উলম্বের সাথে। ক্লিয়ার? তার মানে ভূমির সাথে অ্যাঙ্গেলটা কে বলেন তো? ভূমির সাথে অ্যাঙ্গেল কিন্তু এই যে এটা কত? এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তার মানে আমাদের যখন কোশ্চেন করছে ভূমির সাথে কত কোণ করবে, যারা এই ডায়াগ্রামটা এখনো বুঝেন নাই ভাই, কনসেপ্ট ক্লাস দেখেন, মুখস্থ করেছে এই ডায়াগ্রাম আমি, ঠিক আছে? কারণ এটা দরকার। সো ভূমির সাথে অ্যাঙ্গেল কত? ভূমির সাথে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা ভাই, এটা ভূমির সাথে। একটু ভালো মতো চিত্রটা দেখেন, এই থিটাটা ছিল হইতেছে উলম্বের সাথে, আর 90 মাইনাস থিটা ছিল ভূমির সাথে। তাহলে আমরা কি লিখবো? ভূমির সাথে অ্যাঙ্গেল কত? ভূমির সাথে কোণ করছে 90 মাইনাস থিটা। আচ্ছা, ভূমির সাথে কোণ করছে 90 মাইনাস থিটা, যেটা মানে কত? 90 মাইনাস 45। ভাই খুব উপকার করলেন, 90 থেকে 45 বাদ দিলে তো 45 ডিগ্রি আসে। বুঝলা না ভাইয়া? ব্যাপারটা হচ্ছে কি, এখানে তোমার 45 আসছিল থিটা, এই জন্য বেঁচে গেছো। যদি ভাই আপনার 45 ডিগ্রি না এসে 30 ডিগ্রি আসতো, মানে আপনি যদি এখানে অ্যান্সার 30 ডিগ্রি দিয়ে চলে আসতেন, আপনারা কিন্তু এখানে 10-এর মধ্যে 5 দিত, এটুকু শিওর থাকেন, হাফ কেটে নিত। কারণ এখানে একটা জিনিস চিন্তা করবেন, একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কোশ্চেন আসার মানে কি? টিচার দেখতে চাচ্ছে, টিচার কি জাস্ট এটা দেখতে চায় যে আপনি কি ভাই এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন কি পারেন না? আপনার মনে হয় টিচার এটা দেওয়ার জন্য এই কোশ্চেন করছে? না, টিচার দেখতে চায় যে আপনি এই জিনিসটা ডায়াগ্রামে বুঝেন কিনা। সো এটা যদি ভুল করেন, টিচার আপনারা 0 দিতে পারে। কারণ আমি বারবার বলছি যে এইসব পরীক্ষায় 2 রকমের মার্কিং হয়। একটা হচ্ছে বাইনারি মার্কিং, মানে ভুল করলে 0, পারলে 10, আরটা হচ্ছে পার্শিয়াল। তো এই টাইপের কোশ্চেন জেনারেলি বসানো হয় বাইনারি ম্যাথে, বাইনারি মার্কিংয়ে, মানে না ভুল করলে 0 দিয়ে দিবে। তো এখানে যদি আপনার 30 ডিগ্রি আসে, আপনি কিন্তু অ্যান্সার 30 ডিগ্রি না, এটা কিন্তু যেটা পাইছেন এই থিটাটা কিন্তু আমাদের উলম্বের সাথে কোণ। খেয়াল করেন, গাড়ির উলম্বের সাথে কোণ, আর ভূমির সাথে কোণ কিন্তু এই যে 90 মাইনাস থিটা। যারা ডায়াগ্রাম বুঝতেছেন না, বারবার বলতেছি কনসেপ্ট ক্লাস দেখে আসেন। সো অ্যান্সার হচ্ছে আমাদের ভূমির সাথে যখন যখন ভূমির সাথে বলে তখন অ্যাঙ্গেল কিন্তু আমাদের 90 মাইনাস থিটা, তার মানে 90 থেকে থিটাটা বাদ দিতে হবে। সো এখানে যদি 30 ডিগ্রি অ্যান্সার আসতো, তাহলে থিটা যদি 30 ডিগ্রি আসতো, অ্যান্সার কি হইতো? 90 মাইনাস 30, হুইচ ইজ অ্যাকচুয়ালি 60 ডিগ্রি। সো আই গেস আমি বুঝাইতে পারতেছি ভাই, এই ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনারা 0 আউট অফ 10 দিয়ে দিতে পারতো, কারণ এটা বাইনারি মার্কিং হয়। সো এইসব ব্যাপারে মাথাটা খুব বেশি চালাবেন, আর খুব বেশি শার্প রাখার ট্রাই করবেন, ঠিক আছে? চলেন আমরা নেক্সট ম্যাথগুলোতে যাই। নেক্সট কয়টা ম্যাথ আছে, চলেন এগুলো শেষ করি। ওকে, একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে সুইচ বন্ধ করার 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে গেল, পাখাটির কৌণিক ত্বরণ কত? ওকে, আলফা ইকুয়ালস টু হোয়াট? নাইস ওয়ান। বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে, তার মানে তার প্রথমত সুইচ বন্ধ হওয়ার আগে তার আদি কৌণিক বেগ কত ছিল? 1200 রেভলিউশন পার মিনিট, অথবা এটাকে আপনি 2πn/t দিয়েও চিন্তা করতে পারেন, ঠিক আছে? যে 2πn/t যে ফর্মুলাটা, সেটাতে অ্যাপ্লাই করতে পারেন, বা রেভলিউশন পার মিনিট দিয়েও চিন্তা করতে পারেন। তো 2π লিখলাম, এন এর ভ্যালু কত? 1200 বার ঘুরে, তাহলে এন হচ্ছে 1200/t, মানে কত? সময় কত? মিনিটে, মানে 60 সেকেন্ড। কত পাবো এখানে? 2 দিয়ে 60 কাটলে 30, 30 দিয়ে 1200 কাটলে কত আসবে? 40, 40π রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ওমেগা নট। আচ্ছা, সুইচ বন্ধ করার পর 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে যায়, তার মানে কত? ওমেগা কত? 0 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? টাইম দেওয়া আছে ব্রো একটা 3 মিনিট, মানে 3 6 18, মানে 180 সেকেন্ড। সব এসআইতে নিয়ে নেবো কাজকর্ম। পাখাটির কৌণিক ত্বরণ কত? খুবই ইজি, আমরা জানি যে v ইকুয়ালস টু u প্লাস এটি, কিন্তু এই জিনিস কিন্তু পরীক্ষার খাতায় আমরা লিখবো না, এটা কেটে দিব, কেটে দিয়ে লিখবো ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, ঠিক আছে? কারণ আমরা বোকা না, আমরা ভুল সূত্র লিখবো না, আমরা জাস্ট রৈখিকটা দিয়ে, বেসিক্যালি আমি রৈখিকটা দিয়ে কৌণিকটা বের করার ট্রাই করি, ঠিক আছে? তাই এই জিনিসটা দেখাইলাম আপনাকে। আলফা ইকুয়ালস হচ্ছে গিয়ে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। আচ্ছা, ওমেগা কত? 0, 0 মাইনাস ওমেগা নট কত? 40π বাই 180, minus 40 into 3.1416 divided by 180, minus 0.698 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সব কিছু এসআইতে নিছি, তো আলফার ভ্যালু অবশ্যই আমরা এসআইতেই পাবো, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। শেষ, আলফার ভ্যালু শেষ। এবার বলছে থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে। এটা কি ভাই? এটা কিন্তু আমাদের থিটার ভ্যালু চাইছে, তাই না? চলো থিটার ভ্যালু বের করে দিতে, তো কাজ শেষ। তো থিটার ভ্যালু কীভাবে বের করবো? আমরা আসেন আবার সেই সব হাবিজাবি ফর্মুলা অ্যাপ্লাই করি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। টি তো জানি, তাহলে এটা অ্যাপ্লাই করে দিই, কাজ শেষ। আসেন, এস মানে কত? থিটা ইকুয়ালস টু ইউটি, ইউ মানে কত? ওমেগা নট, তাই তো, ইন্টু টি।
প্লাস হাফ ইন্টু আলফা টি স্কোয়ার। আসেন ওমেগা নট কত 40 পাই, তাহলে 40 পাই ইন্টু টি কত 180 প্লাস হাফ ইন্টু আলফা, আলফার ভ্যালু কত -0.698 ইন্টু টি স্কোয়ার কত 180। নাইস ওয়ান ম্যাথ, চলন করি। 4 into 3.1416 into 180 plus 1/2 into minus 0.698 into 180 square পাচ্ছি হচ্ছে আমরা 11,311.92। ভাই সব কিছু তো এসআইতে করছি, তাহলে এটা কিসে পাবো? অবশ্যই এসআইতে পারবো। থিটার এসআই ইউনিট কি? রেডিয়ান। বাট আমাদের চাইছে কতবার ঘুরবে, মানে আমাদের অ্যান্সারটা চাইছে কিসে? রেভে বা রেভলিউশনে, তাই না? আমরা জানি যে 1 রেভলিউশন ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। তার মানে রেডিয়ানকে রেভলিউশনে নিতে গেলে কি করতে হবে? 2 পাই দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে জাস্ট 2 পাই দ্বারা ভাগ করবো, 11,311.92 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ইউনিট পেয়ে গেলাম রেভলিউশনে। এটাই ঘূর্ণন সংখ্যা ডিভাইডেড বাই 2 into 3.1416। তার মানে পাইলাম হচ্ছে 1800.343। তো বলছে পাখাটি কতবার ঘুরবে, তার মানে এটা হচ্ছে অলমোস্ট 1800 বার ঘুরবে, ঠিক আছে? অলমোস্ট 1800 বার, মানে 1800টা পূর্ণ ঘূর্ণন দিবে, ঠিক আছে? পূর্ণ ঘূর্ণন দিবে কয়টা? 1800টা। তো টোটাল ম্যাথে কি করছি আমরা ভাই? জাস্ট এখানে থিটাটা বের করছি, বাট থিটার ভ্যালুটা আমরা পাইছিলাম রেডিয়ানে। কেন পাইছি? কারণ আমরা সব কিছু এসআইতে করছি, সো থিটার ভ্যালু রেডিয়ানে পাইছি, বাট আমাদের চাইছে কতবার ঘুরবে। সো আমরা কি করছি? রেভলিউশনে নিয়েছি। রেভলিউশনের ফর্মুলা আমরা জানতাম, রেডিয়ান থেকে নেওয়ার। রেভলিউশনে নিয়ে গেছি। ওই রেভলিউশন মানে হচ্ছে কয় বার রেভ, কয় রেভ দিল, ঠিক আছে? সো বার, দ্যাটস ইট। তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা। সো এটা ছিল রুয়েট 3-4 এর ম্যাথ। চলেন নেক্সট ম্যাথে চলে যাই। 6 কেজি ও 4 কেজি ভরের দুইটা বস্তু। আচ্ছা, পরে আর কয়টা জিনিস আছে, খুব বেশি নাই। চলেন, 6 কেজি ও 4 কেজি ভরের দুইটি বস্তু একই সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। খুব ভালো জিনিস ভাই। M1 এটা 6 কেজি, M2 এটা 4 কেজি, একই সরলরেখা বরাবর কিন্তু তারা বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, 2 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে। ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল। প্রথম বস্তুটার বেগ কত? তো আমরা ধরে নিচ্ছি যে আমরা টোটাল ঘটনাটা উত্তর দিকে চিন্তা করতেছি, ঠিক আছে? তার মানে আমরা ধরে নিই বাম পাশ সাউথ, ডান পাশ নর্থ। এর নিয়ে আবার মারামারি লাগাই না ভাই, বাম পাশ সাউথ বলে এমন কোনো কথা নেই, জাস্ট আমি ধরে নিছি। সরি, সো উত্তর দিক মানে হচ্ছে নর্থ, দক্ষিণ দিক মানে সাউথ। আমি এখানে আপনাকে উত্তর দক্ষিণ শিখাইতে আসি নাই। সো প্রথম বস্তুটা যেটা ছিল 6 কেজি, আরেকটা বস্তু ছিল 4 কেজি। যেটা ঘটছে সেটা হচ্ছে কি 6 কেজির যে বস্তুটা সেটা হচ্ছে উত্তর দিকে, মানে উত্তর দিকে সে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে। 4 কেজির বস্তুটা দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। ক্লিয়ার? এই অবস্থায় তাদের মধ্যে একটা ক্ল্যাশ হয়। ধাক্কার পর দ্বিতীয় বস্তুটা 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল। তাহলে যে বুঝবেন দ্বিতীয় বস্তুটা পিছিয়ে যাওয়া মানে কি, বুঝতেছেন? দ্বিতীয় বস্তুটা পিছিয়ে যাওয়া মানে কি? যেই দিকে আসছিল, যদি বলে যে চলেন আমরা পিছিয়ে চলে যাই, তার মানে কি আপনি যেদিকে যাচ্ছিলেন তার উল্টা। তো দেখেন ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড থেকে পিছিয়ে যায়, তার মানে কি দ্বিতীয় বস্তুটা আসতেছিল দক্ষিণ দিকে, এখন সে কই যাবে? দক্ষিণের উল্টা, মানে উত্তর দিকে চলে যাবে। তার মানে এই যে দ্বিতীয় বস্তুটা ছিল, দ্বিতীয় বস্তুটি 4 কেজি ভর, এই 4 কেজি ভরের বস্তুটা পিছিয়ে যায়, মানে 2 মিটার পার সেকেন্ড দিকে যেদিকে দক্ষিণে ছিল, এখন সে উত্তর দিকে 2.5 মিটার পার সেকেন্ড বেগে যাবে। আমাদেরকে বলছে প্রথম বস্তুটার বেগ কত, মানে আমাদের বলছে v1 ইকুয়ালস টু 1, ঠিক আছে? আমাদের নর্মাল কনসেপ্ট m1 u1 প্লাস m2 u2, যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই তার মানে অবশ্যই ভরবেগ সংরক্ষিত। m1 v1 প্লাস m2 v2। আসেন m1 u1, m1 এর ভর কত? 6 কেজি, u1 কত? 5 মিটার পার সেকেন্ড, প্লাস m2 কত? 4 কেজি। আচ্ছা, u2 এর ভ্যালু কত? এবারে যে খেয়াল করেন, আমি ম্যাথের সুবিধাতে চিন্তা করতেছি আমাদের এই দিক বরাবর, মানে নর্থ বরাবর যতগুলো ভ্যালু আছে সবগুলোকে আমরা পজিটিভ বসাবো। তার মানে আমাদের যদি প্রথম বস্তুর বেগ v1 পজিটিভ পাই, যেহেতু আমরা নর্থ বরাবর সব পজিটিভ ধরছি, তার মানে তখন আমরা কি বুঝবো? v1 এর বেগ কোন দিকে? যেহেতু পজিটিভ পাইছি, নর্থের দিকে। যদি মাইনাস পাই, যেহেতু নর্থ বরাবর সব পজিটিভ ধরছি, তার মানে অবশ্যই মাইনাস আসা মানে নর্থের উল্টা সাউথ হবে। ক্লিয়ার? সো যেহেতু আমরা নর্থ বরাবর সব পজিটিভ ধরছি, তার মানে সাউথকে বা নর্থ বরাবর নিতে গেলে কি আসবে? cos 180 আসবে, মানে মাইনাস আসবে একটা। তাহলে u2 এর ভ্যালু কি আসবে? -2 আসবে। -2 ইকুয়ালস টু m1। আচ্ছা, m1 কত ভাই? আমাদের m1 হচ্ছে 6 কেজি ইন্টু v1 জানি না, এটাই বের করবো, প্লাস m2 হচ্ছে 4 কেজি ইন্টু v2 কি জানি ভাই? হ্যাঁ, 2.5 মিটার পার সেকেন্ড থেকে পিছিয়ে মানে কোন দিকে ছিল? এই দেখেন আমরা ডায়াগ্রাম অনুযায়ী দেখতেছি নর্থের দিকে। নর্থ বরাবর কি ধরছি আমরা? নর্থ বরাবর ধরছি পজিটিভ, তাই এখানে কত পড়বে? পজিটিভ 2.5। ক্লিয়ার? তো ভাই চিহ্নটা এখানকার মেইন জিনিস হচ্ছে চিহ্ন বা সাইন। আপনি যে কোনো একটা দিকে পজিটিভ ধরে নেবেন, ওই দিকে পুরো ঘটনাটাকে ডাইভার্ট করবেন, ঠিক আছে?
আসলে এখান থেকে আমরা v1 এর ভ্যালু বের করি। v1 এর ভ্যালু কত আসবে? 5 6 30 মাইনাস 8 ডিভাইড না মাইনাস 4 into 2.5 মানে 10 ডিভাইড বাই 6 2, তো আসছে 2 মিটার পার সেকেন্ড। তো দেখেন অ্যান্সারটা আসছে পজিটিভ। পজিটিভ আসা মানে কি? তার মানে আমরা যেই দিকে ধরছিলাম সেই দিকেই উত্তর। তার মানে আমরা যেহেতু নর্থে পজিটিভ ধরছি, তার মানে 2 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। অবশ্যই উত্তর দিকে কথাটা বলতে হবে, তাহলে কিন্তু হাফ মার্ক কেটে দেবে, ঠিক আছে? সো 2 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে সে যাবে। যদি এখানে অ্যান্সার মাইনাস পাইতাম তার মানে কি? সে যাবে দক্ষিণ দিকে। কেন দক্ষিণ দিকে যাবে? কারণ আমরা বাই ডিফল্ট থিওরিতে ধরে নিছি উত্তর দিকটা পজিটিভ, তার মানে মাইনাস আসা মানে উত্তরের উল্টা, মানে দক্ষিণে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা, তো এই ম্যাথটা যখন আমরা সলভ করতে যাব, এটা কিন্তু স্থিতি ঘর্ষণের ম্যাথ, এখানে দেখলেই বুঝতে পারতেছেন। তো এই ম্যাথগুলো কিন্তু আমরা সলভ করে আসছি, এবার তারপর ওই জিনিসটা যেহেতু বইয়েটা আসে আমি আরেকবার সলভ করি, ঠিক আছে? তো 1000 কেজি ভরের একটা গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.10। তার মানে আমাদের প্রথমত ভর দেওয়া আছে 1000 কেজি, আমাদের মিউ এস যেটা স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.10 দেওয়া আছে, চল ঘর্ষণ সহগ 0.04 মানে হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ সহগ 0.04 দেওয়া আছে। আনুভূমিকের দিকে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে? তো আপনারা যারা মনে আছে স্থিতি ঘর্ষণের কনসেপ্ট, আমি জিনিসটা মুখস্থ করায় ফেলাইছিলাম আই গেস। চলতে শুরু করা বা স্থিতি ঘর্ষণ মানে হচ্ছে একটা জিনিস মুভ করতেছে না, বাট আপনি একটা ফোর্স দিচ্ছেন, জিনিসটা যখন চলতে শুরু করবে। যেমন এই যে টেবিলটা, এই টেবিলটা এখন স্থির আছে, বাট আমি এটাকে যখন প্রেস করতেছি তখন এটার ভিতরে কিন্তু একটা ঘর্ষণ শুরু হয়ে গেছে। এই যে মুভ করবে, মুভ করার আগ পর্যন্ত, মুভ করলে আমার সেটা আপনার নষ্ট হয়ে যাবে, তাই মুভ করাবো না। বাট মুভ করার আগ পর্যন্ত যে আমি একটা আলাদা ফোর্স দিচ্ছি, যে ঘর্ষণটা ফিল করতেছি, মুভ করার আগ মুহূর্তে যে ঘর্ষণটা, সেটাই স্থিতি ঘর্ষণ। তার মানে এতটুকু ক্লিয়ার যে যতক্ষণ স্থিতি ঘর্ষণ অ্যাক্টিভ ততক্ষণ কিন্তু আমাদের টেবিলটা বা এই গাড়িটা মুভ করবে না। তার মানে স্থিতি ঘর্ষণ অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আমাদের এফ নিট বা মুভ না করা বা সরণ জিরো মানে কি? আমাদের কোনো বল অ্যাকচুয়ালি মানে নিট বলটা জিরো, সরণ নাই মানে ত্বরণ নাই, মানে নিট বলটা জিরো। ক্লিয়ার? সো আমাদের এম ইন্টু এ এর ভ্যালু কত? জিরো। তার মানে এফ নিট আমাদের জিরো পাবো। এতটুকু ক্লিয়ার। যখন আমরা এই যে স্থির গাড়ি চলতে শুরু করার কথা বলতে হইতেছে, মানে আমরা যখন এটাকে যদি 1 নাম্বার বলি, 1 নাম্বারের ক্ষেত্রে যে কনসেপ্টটা তাহলে যদি আমরা একটা ডায়াগ্রামে চিন্তা করি, খুবই সিম্পল জিনিস পেতে, এর জন্য ডায়াগ্রাম লাগে না, দেন এগেন দেখতেছি। তো মনে করেন এটা হচ্ছে আমাদের গাড়িটার একটা ভর আছে, নিচের দিকে ধরেন 1000 কেজি ওজন, 1000 কেজির একটা ওজন আছে নিচের দিকে এমজি। এন্ড আমরা ধরে নিচ্ছি যে চালাবো, এই গাড়িটা চালানোর জন্য আমরা এটাকে, এটার গাড়ির ফ্রন্ট ধরে এটা, রিয়ার ধরে এটা, তো আমরা এটাকে এই বরাবর একটা এফ ফোর্স দিব। তো স্বভাবগতভাবে গাড়ির একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর আছে। তো প্রথম কনসেপ্টে যখন আমি চিন্তা করতেছি এফ নিট, তো জেনারেলি গাড়িটা যদি মুভ করে, গাড়িটার মুভমেন্ট হবে এফ বরাবর, তাই না? তো এফ নিটের দিকটা হচ্ছে এইদিকে। তো আমরা এফ নিট ইকুয়াল টু 0 লিখছি। এখন আসেন আমরা এফ নিটটাকে ভাঙাই। এফ নিট মানে কি? সরণ বরাবর সবগুলো বলের উপাংশ। তো দেখেন সরণ বরাবর আমাদের বল কে কে আছে হচ্ছে আমাদের এফ। তাহলে যদি আমি এফ কে ওই বরাবর নিয়ে নিই, যেহেতু সরণ এবং এফ এর দিক একই, মানে এফ নিট এবং এফ এর দিক একই, সো এখানে আমরা cos 0 নিব, মানে হচ্ছে 1। তো শুধুমাত্র এফ নিতে পারি, এফ নিলাম। তারপরে খেয়াল করেন, যদি আমাদের ওজন যেটা এমজি 1000 ইন্টু জে, এটাকে যদি আমি এফ বরাবর বা এফ নিট বরাবর নেই, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 তে জিনিসটা 0 হয়ে যায়। সো আমাদের ওজন নিয়ে কাজ নাই। তো এখন আমরা তাহলে আর কি বাকি থাকতে পারে? ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ বল। তুমি মাইনাস দিলাম, মিউ এস লিখলাম। স্থিতি ঘর্ষণ মানে কি? এফ এস মানে হচ্ছে কি মিউ এস ইন্টু আর, তাই না? তো ঘর্ষণ যেহেতু আমাদের সরণের বিপরীতে কাজ করবে, সো এখানে মাইনাস দিলাম খুব সিম্পলি, ইন্টু আর। আচ্ছা, আর জিনিসটা কি? অবিলম্ব প্রতিক্রিয়া। একটা জিনিস খেয়াল করবেন, অবিলম্ব বরাবর কি কি ফোর্স এখানে কাজ করে দেখেন। আমরা যদি এফ কে অবিলম্ব বরাবর নেই, তাহলে এফ আর অবিলম্ব মানে এফ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এফ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, স্কয়ারটা কেন দিলাম এটা একটা সেকেন্ড। আমাদের এফ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এফ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে খুবই সিম্পলি 90 ডিগ্রি। তার মানে এফ কে যদি আমরা অবিলম্ব বরাবর মানে আর বরাবর নিতে যাই, তাহলে সেই অ্যাঙ্গেলটা মানে cos 90 এর কারণে এফ এর ভ্যালু কত হবে? উপাংশ কত হবে? 0 হয়ে যাবে। তো এটা নিয়ে লাভ নাই। যদি আমরা নিচের দিকে 1000 ইনটু জি মানে এম জি যেটা আছে, এটাকে যদি আর বরাবর নিই, তাহলে কত আসবে? cos 180 মানে কত? মাইনাস 1000 ইনটু জি, cos 180 মানে মাইনাস 1। তাহলে এখানে আমি কি লিখবো? আর এর বদলে মাইনাস 1000 ইনটু জি, জির ভ্যালু কত? 9.8 ইকুয়ালস হচ্ছে কি আমাদের কত? ইকুয়ালস হচ্ছে আমাদের 0। তাহলে এখন এফ এর ভ্যালু চলে আসছে। এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এর পাশে চলে গেলে মাইনাস। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 0.10 ইনটু 1000 ইনটু 9.8। তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে আমাদের মাইনাস 0.10 ইনটু 1000 ইনটু 9.8, মাইনাস 980 নিউটন।
এখানে ছোট্ট একটা ঝামেলা হয়েছে কি জানেন, এখানে একটা প্লাস মাইনাসের ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে কি, দেখেন আমরা এই যে মিউ বেস ইন্টু আর নিছিলাম, আর কে কিন্তু আমরা এক্স্যাক্টলি আর এর দিক বরাবর নিছিলাম। তার মানে আমরা যখন থিওরিটিক্যালি পারফেক্ট আগাচ্ছি তখন কিন্তু অবশ্যই ঘর্ষণকে আমরা প্লাস দিয়ে নেব, কারণ এখানে যদি প্লাস দেই অটোমেটিক্যালি ভিতরের যে চিহ্নগুলো এটা কিন্তু ঘর্ষণের চিহ্নটা বা দিকটাকে অ্যাডজাস্টিফাই করে ফেলবে। তো এটা কিন্তু আমি ঘর্ষণের থিওরি ক্লাসে বারবার বলছিলাম। তো এখানে অবভিয়াসলি প্লাস আসবে। এখন বলতেছেন যে ভাই প্লাস মাইনাস নিয়ে পেন খাচ্ছেন কেন, একটা তো আসবেই না ভাই। এটা পেন খাওয়ার রিজন হচ্ছে আমাদের এখন ডান পাশে জিরো আছে, বাট যখনই আমরা এখানে গতি ও ঘর্ষণ বলবো তখন কিন্তু একটা ত্বরণ চলে আসবে, বাট তখন এই চিহ্নটা কিন্তু অনেক বেশি ম্যাটার করবে। তো প্লাসে মাইনাসে এই পাশে মাইনাস থাকা মানে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো এখানে আলটিমেটলি প্লাস পাবো, প্লাস 980 নিউটন। তো এটা ছিল হচ্ছে কি আমাদের 1 নম্বরের অ্যান্সার। যদি আমি এটাকে 1 নম্বর বলি যে স্থির গাড়ি চলার জন্য কতটুকু ফোর্স লাগবে, তখন এই একই জিনিস যদি আমি এখন 2 নম্বরে বলি যে আর অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো চলেন এবার আমরা 2 নম্বর, এটাকে আমরা 2 নম্বর বলতেছি। তো এবার খেয়াল করবেন, এবার কিন্তু গাড়িটার একটা অ্যাকচুয়াল ত্বরণ আছে, তার মানে গাড়িটা এখন মুভ করতেছে। তার মানে এই অবস্থায় যে ঘর্ষণটা কাজ করবে সেটা কিন্তু গতীয় ঘর্ষণ। তাহলে আমরা এখন কি লিখবো, আমাদের ঠিক একই কনসেপ্ট, এফ লিখবো প্লাস লিখবো। আমরা ধরে নিচ্ছি এবার ফোর্স দিতে হচ্ছে গিয়ে এফ প্রাইম, ঠিক আছে, তো আমরা এফ প্রাইম বলি। প্লাস এবার মিউ এস এর বদলে আসবে মিউ কে, ইন্টু আর এর বদলে কত লিখবো, ঠিক একই জিনিস, মাইনাস 1000 ইন্টু 9.8। খেয়াল করছেন আমরা যেহেতু আর কে আর বরাবরের নিছি, মানে অবিলম্ব প্রতিক্রিয়াকে অবিলম্ব প্রতিক্রিয়া বরাবরের নিছি, মানে আমরা থিওরিটিক্যালি যেহেতু পারফেক্ট লিখছি, তো আমরা কিন্তু এখানেও প্লাস দিছিলাম, এন্ড এখানেও খেয়াল করবেন এফ প্রাইমের পরে আমি কিন্তু প্লাসে দিছি ঘর্ষণের আগে, কারণ অটোমেটিক্যালি ভিতরের চিহ্নগুলো যেহেতু আমরা থিওরিটিক্যালি কারেক্ট ওগুলো অ্যাডজাস্টিফাই করে নেবে, ঠিক আছে। তো মিউ ইন্টু আর লিখলাম, ইকুয়ালস টু কি লিখবো, এটা কি ছিল, এটা লিখছি আমরা এফ নেট। এখন এফ নেট মানে কি, এম ইন্টু এ। আচ্ছা এখন কিন্তু ত্বরণ আছে, ত্বরণের ভ্যালু কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এম ইন্টু এ, এম এর ভ্যালু কত, 1000 কেজি, তাহলে 1000 ইন্টু এ, এর ভ্যালু কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 লিখলাম। এবার এখান থেকে আমরা কি করব, এফ প্রাইমের ভ্যালু বের করবো। ভাই আমরা কি মিউ কে জানি? হ্যাঁ অবশ্যই মিউ কে জানি। দেখেন মিউ কে 0.04, এখানে মিউ কে ভ্যালুটা বসাই দেন 0.04, এখান থেকে আমরা এফ প্রাইমের ভ্যালু পেয়ে যাব নিউটনে। দেখেন চিহ্ন টিহ্ন আমরা সব ঠিক মতো বসাইছি, এখানে প্লাসই হবে কারণ আমরা আর কে থিওরিটিক্যালি পারফেক্ট ধরছি, তার মানে আমাদের এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি অ্যাডজাস্টিফাই হবে। আমি জিনিসটা আরও একবার বললাম, তাও যদি কনফিউশন থাকে কনসেপ্ট ক্লাস দেখে আসেন, ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমরা এফ প্রাইমের ভ্যালু বের করলাম, বাট আমাদের কোশ্চেন করছে অতিরিক্ত কত বল। তার মানে 2 নম্বরের অ্যান্সার আমরা কি করব, জাস্ট এফ প্রাইম থেকে আগে বল দিছিলাম কত এফ, এখন দিয়েছে এফ প্রাইম, এই দুটার যে ডিফারেন্সটা সেটাই বলে দিব যে অতিরিক্ত এত বল প্রয়োগ করলে গাড়িটা চলতে শুরু করবে, গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে। সো কাহিনী হচ্ছে কি, প্রথমবার হচ্ছে চলতে শুরু করবে, তাই আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে কাজ করছি, আমাদের নিট ফোর্স ছিল 0, বাট দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অলরেডি গাড়ি একটা ত্বরণ পেয়ে গেছে, তাই এখন এটা গতীয় ঘর্ষণ নিয়ে কাজ হবে, কারণ এটা মুভিং, সেখানে স্থিতি ঘর্ষণের কোনো কনসেপ্ট আসার প্রশ্নই আসে না, আর এক্ষেত্রে আমাদের ত্বরণ হচ্ছে এ। এবার যদি আমরা নেক্সট ম্যাথটা যাই, নেক্সট ম্যাথে দেখবেন এই যে ম্যাথটা দেওয়া আছে, 1000 কেজি ভরের একটা গাড়ি, চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, সর্বোচ্চ কত ঢালু রাস্তা। এই ম্যাথটা ভাই আমরা এক্স্যাক্টলি থিওরি ক্লাসে করে আসছি, সো এই ম্যাথটা একটু দেখে নেন। আমরা থিওরি ক্লাসে অনেকবার জিনিসটা বুঝাইছি যে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কোনটা কিভাবে বের করে, স্থিতি কোণ ঘর্ষণ কোণ, হাজারটা কথা বলা হয়েছে, তো থিওরি ক্লাসে একটু দেখে নেন। সেই ছিল হচ্ছে কি আমাদের ম্যাথটা। সো আমি বিশ্বাস করি আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ ছিল সব কিছুই শেষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।